সিজিএ বাংলাদেশ সম্পর্কে আমি ইতিপূর্বে আপনাকে বলেছি যে আমাদের একটা নতুন ইনস্টিটিউট, যারা আমরা যারা বাংলাদেশের অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্স সেক্টরে কাজ করছে এবং তাদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট, ওভারঅল ডেভেলপমেন্টের জন্য ইনস্টিটিউটের বিভিন্ন পদ রয়েছে। তার একটা পার্ট হিসাবে এসএপি ট্রেনিংটা হচ্ছে। আজকে তো আমরা আসলে একটা ওভারভিউ ট্রেনিং করলাম, একটা ধারণা নিলাম যে এসএপিটা কি। মূলত আমাদের টার্গেটটা হচ্ছে এফআইটা যেন আমরা করতে পারি। এফআই এর পরে আমরা সিও নিয়ে চিন্তা করব। একদম আমি থ্যাংক ইউ বলবো মামুন স্যারকে, উনি এই সুযোগটা করে দিয়েছে। এসএপি সম্বন্ধে আমরা একটা ওভারভিউ সেশন আজকে আমি কন্ডাক্ট করতে চলেছি। যে সেশনের মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের এসএপি সম্বন্ধে অ্যাওয়ারনেস করা। আমি আমার তরফ থেকে চেষ্টা করব যতটা সম্বন্ধে আপনাদের একটা বেসিক নলেজ ক্লিয়ার করে দিতে। ক্লিয়ার হয়ে যাবে যে এসএপি কি, এসএপি কিভাবে চলে, অন্য ইআরপির সাথে ডিফারেন্স কি, ইআরপি কি। SAP, your valuation of CV will be very high, to be very honest. আর আমার বলার জন্য বলছি না, I think all of you and most of you know probably যে SAP ডিমান্ড মার্কেটে কি আছে। সো আমি আজকের দিনে বেসিক আর আমি সোজা টপিকে যাই যে আমি আপনাদের একটুখানি ওভারভিউ করাই যে এক্স্যাক্টলি ইআরপি কি, এসএপি কি, এসএপিতে কি আছে, এসএপির বিভিন্ন মডিউলগুলো কিরকম, এসএপিতে কি ধরনের কাজ হয়। ERP stands for Enterprise Resource Planning. I think most of you know. E for Enterprise, R for Resource, and P for Planning. Enterprise বলতে কোনো কোম্পানিকে বোঝায়, রিসোর্স বলতে কোম্পানির মধ্যে যে রিসোর্সগুলো আছে, আর প্ল্যানিং মানে আপনি সেই রিসোর্সটাকে কিভাবে প্ল্যানিং করছেন। যখন মানে বিভিন্ন কোম্পানিতে কি হয়, ছোট ছোট কোম্পানিতে বা বড় কোম্পানির ক্ষেত্রে যখন আপনি কোনো সেন্ট্রালাইজ সফটওয়্যার ইউজ না করেন, তখন আপনার পুরো প্রসেসটাই স্ক্যাটার হয়। মানে কোনো ডিপার্টমেন্টের সাথে কোনো ডিপার্টমেন্টে আপনার রিয়েল টাইম ইন্টিগ্রেশন হয় না। মানে ভাবুন আপনি সেলস ডিপার্টমেন্ট একটা আলাদা সফটওয়্যার ইউজ করছে, ফিনান্স একটা আলাদা সফটওয়্যার ইউজ করছে, ফর এক্সাম্পল ট্যালি ইউজ করছে, এইচআর একটা আলাদা সফটওয়্যার ইউজ করছে, মার্কেটিং একটা আলাদা সফটওয়্যার ইউজ করছে, সিআরএম একটা আলাদা, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট একটা আলাদা। তো সেক্ষেত্রে যখনই আপনার সফটওয়্যারটা ডিফারেন্ট হয়, সেক্ষেত্রে আপনার কখনই সেন্ট্রালাইজ ডেটাবেস হয় না, আর আপনার পুরো প্রসেসটা রিয়েল টাইম থাকে না। মানে আপনাকে আপনার ডিপার্টমেন্টের ডেটাটা, সে সাপোজ আমি যদি একটা এক্সাম্পল বলি আপনাকে, যে এইচআর ডিপার্টমেন্ট স্যালারি প্রসেস করবে, তো এইচআর ডিপার্টমেন্টের কাজ হচ্ছে এমপ্লয়ি মাস্টার ডেটা তৈরি করা। কিন্তু এমপ্লয়ি যে মাস্টার ডেটা তৈরি করবে, সেই এমপ্লয়িকে যখন ও পেমেন্টটা করবে, পেমেন্টটা কিন্তু রিলেটেড টু ফাইন্যান্স, মানে পেরোলের মধ্যে চলে আসছে। তো দেখুন এখানে বাই ডিফল্ট কিন্তু এইচআর এর সাথে ফাইন্যান্সের ইন্টিগ্রেশন থাকা উচিত। তো যখনই আমি নর্মাল প্রসেসে যদি করতে হয়, তাহলে আমাকে যদি সিস্টেমটা যদি ইন্টিগ্রেটেড না থাকে, আমাকে এইচআর মাস্টার ডেটাটা আমাদের অ্যাকাউন্টসের মাস্টার ডেটা মানে অ্যাকাউন্টস টিমের সাথে শেয়ার করতে হয়, সেই হিসেবে ওরা প্রসেসিং করে। এবার এটা ছোট কোম্পানির ক্ষেত্রে একটা অফিসে বসে করলে ঠিক আছে, কিন্তু যদি কোম্পানির প্রসেস বা কোম্পানির যদি ওয়ার্ক গ্লোবাল স্কেলে হয় বা অনেকগুলো এতে হয়, ছড়িয়ে ছিটিয়ে জায়গা হয়, ওই সময় থেকে এই কনসেপ্টে ভাবনা চিন্তা করা হয় যে এমন একটা আমরা কনসেপ্ট তৈরি করি, একটা আমব্রেলা কনসেপ্ট, যেখানে আমরা একটা সফটওয়্যারের মধ্যে সব ফিচার্স অ্যাড করবো। মানে এখন আমাদের সিস্টেমটাকে যদি আমরা দেখি, আলাদা সফটওয়্যার, দ্যাট ইজ কল্ড ডিসেন্ট্রালাইজ সিস্টেম। তো আমরা সিস্টেমটাকে কি করবো, সেন্ট্রালাইজ করবো। Okay, so that so ERP the concept came to centralize the entire process of a company. Apart from without ERP, generally যখন আমরা different সফটওয়্যার ইউজ করি, it's called a decentralized system. যখন আমরা ERP তে নিয়ে যাই, তখন সেই সিস্টেমটা হয় হচ্ছে it's called centralized system. মানে আমি একটা সার্ভার বানাচ্ছি, একটা সার্ভারের মধ্যে আমি পুরো জায়গাটাকে একসাথে কানেক্ট করছি। মানে আমার প্রত্যেকটা ডেটা বা ডেটাবেস আমার একটা সার্ভারের মধ্যে থাকছে, সো দ্যাট আমার যখনই একটা ডিপার্টমেন্টে এসে সাপোজ আমার এখন যদি আপনি ইআরপি যদি কনসেপ্টে যাই, যদি এইচআর ডিপার্টমেন্টটা মাস্টার ডেটা তৈরি করে যে সার্ভারে থাকছে, সেই সেম সার্ভার থেকে কিন্তু অ্যাকাউন্টস তার জিএল তৈরি করছে, বা আপনার মেটেরিয়াল ম্যানেজমেন্ট কিন্তু তার মেটেরিয়াল তৈরি করছে, বা আপনার এসডি মডিউল দ্বারা তার কাস্টমার তৈরি করছে। তো সবাই কিন্তু তার ডেটাবেসটাকে একটা সার্ভারের মধ্যে স্টক করছে। তো যখন অন্য ডিপার্টমেন্ট পার্টিকুলার আরেকটা ডিপার্টমেন্টের ডেটা দরকার পড়ে, তো তারা অটোমেটিক সেখান থেকে সেন্ট্রালাইজ সার্ভার থেকে ফেচ করতে পারে। তাদেরকে অন্য ডিপার্টমেন্টের উপর ফোন কল বা ইমেলের উপর ডিপেন্ডেন্ট হতে হয় না। দে ক্যান access it centrally from any part of the world. So this is the basically a beauty of a ERP software. তো এই ERP সফটওয়্যারের উপর কনসেপ্টের উপর বেস করে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং বিভিন্ন কোম্পানি তার নিজস্ব সফটওয়্যার তৈরি করেছে। সেই সফটওয়্যারগুলোর মধ্যে কি পড়ছে, সেই সফটওয়্যারগুলোর মধ্যে পড়ছে তিন ধরনের টায়ার থাকে, টায়ার 1, টায়ার 2 অ্যান্ড টায়ার 3 সফটওয়্যার।
টায়ার 1 মানে হচ্ছে যারা একদম টপ লেভেল। তো টপ লেভেলের ইআরপির মধ্যে কারা কারা পড়ে? দিস ইজ দ্য টপ লেভেল ইআরপি। তাদের মধ্যে পড়ছে এসএপি, অরাকেল, মাইক্রোসফট ডাইনামিক্স, এটা হচ্ছে টায়ার 1। টায়ার 2 এর মধ্যে পড়ছে সেজ, ইনফোর, আইফেস। টায়ার 3 এর মধ্যে পড়ছে কুইকবুক, অক্সপেস, লিলি ভিজুয়াল, ট্যালি ইআরপিটাও এখন বেশ ভালো জায়গায় পৌঁছেছে। সো দিস আর দি ইআরপির মধ্যে ক্যাটেগরাইজ। আমি যদি এটাকে আপনাকে সিম্পলিফাইড করে বলি, ইআরপি ইজ কল্ড, ইআরপি ইজ নট আ সফটওয়্যার। আমাদের জেনারেলি সবাই বলে ইআরপি সফটওয়্যার, কিন্তু ইআরপি কিন্তু সফটওয়্যার না, ইআরপি ইজ আ কনসেপ্ট। এটা মাথায় রাখবেন, ইআরপি ইজ কল আ কনসেপ্ট, ইটস নট আ সফটওয়্যার। তো এটাকে অলওয়েজ বলবে এসএপি। এসএপি, এসএপি ইংলিশ ফুল ফর্ম হচ্ছে সিস্টেম অ্যাপ্লিকেশন প্রোডাক্ট ইন ডেটা প্রসেসিং। আর এটা অ্যাকচুয়ালি একটা জার্মানি ফুল ফর্ম আছে, আমরা খুব মজা করে অলওয়েজ বলি, দ্যাট ইজ সিস্টেম আনউইন্ডিগেন ইন দের ডেটা ভেইটুয়েং। এটা হচ্ছে আপনার অ্যাকচুয়াল এসএপির মানে। আপনি যদি গুগল করেন আপনি দেখতে পারবেন 1972 তে 5 জন আইবিএম ইঞ্জিনিয়ার মিলে এসএপি ফাউন্ডেশন করে। তার মধ্যে এখন 4 জন মারা গেছে, একজনই বেঁচে আছে, তার নাম হচ্ছে হাসো প্ল্যাটনার। আপনি যদি গুগল করেন, হাসো প্ল্যাটনার ইজ ওয়ান অফ দি মোস্ট পাওয়ারফুল পারসন ইন ইউরোপ অলসো। ওকে, মানে ইজ ওয়ান অফ দি পায়োনিয়ার। ওকে, অরাকেল সম্বন্ধে অনেকের নাম শুনে থাকবেন। অরাকেল করেছেন আমাদের ল্যারি উইলসন, হি ইজ ওয়ান অফ দি রিচেস্ট পারসন অফ দ্য ওয়ার্ল্ড নাও। মাইক্রোসফট ডাইনামিক্স ইজ পার্ট অফ আ মাইক্রোসফট প্রোডাক্ট। এখন যার সিইও আমাদের মিস্টার সত্য নাডেলা, আর বিল গেটস ছিল তার আগে। এটা হচ্ছে মাইক্রোসফট ডাইনামিক্স এর পোর্টফোলিও। এছাড়া মাইক্রোসফট ডাইনামিক্স এই ধরনের আরো আছে, সেজ আছে, ইনফোর আছে, কুইকবুক আছে। এগুলো এক্স্যাক্টলি এর ফাউন্ডিং পার্টনার বা আমি এগুলো জানি না কে কে, বাট আমি 3টে টপার নাম বললাম, একটা হচ্ছে এসএপি, একটা অরাকেল, একটা মাইক্রোসফট ডাইনামিক্স। এবার আপনারা অনেকে শুনে থাকবেন যে এসএপি অনেকে বলে বি1, এ1, হানা, এই কথাগুলো আপনারা শুনে থাকবেন বিভিন্ন জায়গায়। সো হোয়াট ইজ বি1, হোয়াট ইজ এ1, হোয়াট ইজ হানা? বি1 এসএপির মধ্যে আবার 3টে রকম ভাগ। মানে বি1 হচ্ছে যে বিজনেস ওয়ান। বি1 এর ফুল ফর্ম হচ্ছে বিজনেস ওয়ান। হোয়াট ইজ বিজনেস ওয়ান? বিজনেস ওয়ান হচ্ছে এসএপি জেনারেলি তার সফটওয়্যারটা বানিয়েছিল বড় কোম্পানির জন্য, মানে আ কোম্পানি হুইচ ইজ হ্যাভিং more than 300 to 400 crore turnover, তা সে এসএপি নিলে they can afford, because in terms of the costability, মানে server expenses, license expenses, consulting charges, so SAP is a very costly software. তো যে কোম্পানির business process is very complex and they have a huge turnover, they basically opt for SAP. তো এসএপি দেখলো যে যখন টার্গেট করি, আই অলওয়েজ গো ফর দ্য বিগ কোম্পানিজ, বাট সামহাউ আমার ছোট ছোট কোম্পানিগুলো আমার হাত থেকে ছুটে যায়। সো দ্যাটস ওয়াই দিস থট কি, আচ্ছা আমার যদি ছোট কোম্পানি আমার ছুটে যাচ্ছে, তো হোয়াট আই ক্যান ডু। সো অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম দে হ্যাড এ ডিল উইথ অ্যান ইসরায়েল কোম্পানি যার নাম ছিল ম্যাজিক সফটওয়্যার। ইসরায়েল কিন্তু ওয়ান অফ দ্য কান্ট্রি যারা ইন টার্মস অফ R&D ইনোভেশনের ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট প্লেস, বিকজ যত আপনি বড় বড় ব্র্যান্ড দেখেন, ইনোভেশন দেখেন, ইভেন আইফোন থেকে আরম্ভ করে ইসরায়েলের প্রচুর লেভেলে R&D বা টেস্টিং হয়। সো ওনাদের এই ম্যাজিক সফটওয়্যারটাকে এসএপি অ্যাকোয়ার করে, আর তার নাম দেয়া হচ্ছে বিজনেস ওয়ান, টু টার্গেট দি স্মল কোম্পানি, মানে মিড সাইজ কোম্পানি, স্মল বলবো না, স্মল অ্যান্ড মিড সাইজ কোম্পানিকে টার্গেট করার জন্য এসএপি তৈরি করে বি1। বড় কোম্পানির জন্য এসএপি করে, মানে এসএপিটাকে আমরা এ1 বলি বা এসএপি বলি। আগে যেটা ছিল ইসিসি বা R3, এখন যেটা এসএপি যেটাকে লঞ্চ করেছে বা নতুন জিনিস এনেছে সেটাকে বলে হানা। ডিটেলসটা আমি আপনাকে বলবো, হানা বা ডিফারেন্স গুলো বলবো। ওকে, সো তো তাহলে আমাদের কি হচ্ছে যে আমরা প্রথমে যেটা বুঝলাম সেটা হচ্ছে যে ইআরপি কি। ইআরপি হচ্ছে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং। ইআরপির কাজ কি? ইটস আ আমব্রেলা কনসেপ্ট দ্যাট, এটা কি বলা হয়েছে, যেটা ক্রিয়েট আ সফটওয়্যার, যে সফটওয়্যারের মধ্যে ইউ পুট অল দ্য ফিচার্স, যাতে আমরা একটা সফটওয়্যারের মধ্যে থেকে আমরা একটা কোম্পানির যাবতীয় অপারেশনকে আমরা একটা জায়গায় কন্ট্রোল করতে পারি, আমাদের অন্য কোথাও ডিপেন্ডেন্ট হতে হয় না। না, এবার আমি যদি বলি, যেহেতু আমরা ডিপার্টমেন্টের কথাগুলো বলছিলাম, ওই জন্য এই পোর্শনটা আমি অ্যাড করতে চাই এখানে। তো যখনই আমি ভাবছি এসএপি, তো আমি বলছি এসএপি একটা ইআরপি সফটওয়্যার যেখানে পুরো জিনিসটাকে একসাথে কন্ট্রোল করতে থাকবে। যে এসএপির মধ্যে বিভিন্ন ধরনের মডিউল হয়। দিস ইজ টু কাইন্ড অফ মডিউল। কি মডিউল? একটা হচ্ছে ফাংশনাল মডিউল, একটা হচ্ছে টেকনিক্যাল মডিউল। তো আমারও প্রথম কোশ্চেন এটা আসতো যে সফটওয়্যার কনসালটেন্ট, মানে একটা কমার্স গ্রাজুয়েট কিভাবে সফটওয়্যার কনসালটেন্ট হতে পারে। তো সেখানে জিনিসটা লোকে একটা কনফিউশন থাকতো যে বিকম মানে আমরা টিপিক্যালি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট করবো, কস্ট অ্যাকাউন্টেন্ট করবো, অ্যাকাউন্টেন্টে জব করবো, বাট না, এরকম ব্যাপার না। আমরা এজ এ ফাংশনাল কনসালটেন্ট, মানে এসএপির মধ্যে যে পোর্শন থাকে, দুটো পোর্শন ভাগ করা থাকে, একটা ফাংশনাল পার্ট থাকে, একটা টেকনিক্যাল পার্ট থাকে। নট অ্যাবাউট এসএপি, প্রত্যেকটা বড় সফটওয়্যারের ক্ষেত্রে কিন্তু দুটো পোর্শন থাকে, একটা হচ্ছে ফাংশনাল পোর্শন, একটা হচ্ছে টেকনিক্যাল পোর্শন। ফাংশনাল পোর্শনটা হচ্ছে ইটস ফর আস, ফর দি বিজনেস পিপল, মানে কে, ফর এক্সাম্পল আপনার পারচেস ডিপার্টমেন্ট, সেলস ডিপার্টমেন্ট, অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, এইচআর ডিপার্টমেন্ট, দিস আর দি কল দ্য ফাংশনাল পিপল। আর টেকনিক্যাল কারা? যারা হচ্ছে যারা কোডিংটা জানে। তো ঠিক তেমনি এসএপির দুটো ডিফারেন্স, দু ধরনের মডিউল হয়, ফাংশনাল টাইপ অফ মডিউল অ্যান্ড টেকনিক্যাল টাইপ অফ মডিউল। এবার আমি যদি বলি, অনেকে জিজ্ঞেস করে তাহলে মডিউল কত ধরনের মডিউল আছে এসএপিতে, এই মোমেন্টে যদি ফাংশনাল আর টেকনিক্যাল মডিউল যদি আমি কাউন্ট করি,
অফিসিয়ালি এসএপি বলে 750 মডিউল আছে, 750, মাইন্ড বগলিং। মানে আমি এখনো বলতে পারি, যেহেতু আমরা রিসোর্সিং করি মিডল ইস্টের সেগমেন্টে বিভিন্ন কোম্পানিতে, আমার কাছে এমন এমন রিকোয়ারমেন্ট মাঝে মাঝে আসে মডিউলের, সেই মডিউলগুলো আমি হয়তো সাডেনলি মানে 1 মাস আগে জানতে পেরেছি। যেমন এসএপি ক্যাটারিং, আমি জানতাম না এসএপি ক্যাটারিং বলে একটা মডিউল আছে, সেটা স্পেশালি ইউজ হয় এসএপি যখন আমাদের এই বড় বড় বোয়িং বা প্লেন গুলো, এয়ারবাস টেয়ারবাস গুলো হয়, সেখানে এই ধরনের এমিরেটস বলুন বা এয়ারবাস বলুন, ওদের সিস্টেমে এসএপি চলে। তো সেখানে ওদের একটা স্পেসিফিক মডিউল আছে এসএপি ক্যাটারিং বলে, যেখানে ওই প্লেনের মধ্যে খাবারের যে পুরো পোর্শনটাকে ওরা করে, মানে কন্ট্রোল করে, ম্যাপিং করে। তো এরকম ভাবে মানে রেগুলার টাইমে আমি নতুন নতুন মডেল শুনতে পাই। কিন্তু আমি আপনাদের বেসিক কয়েকটা মডেলের নাম বলছি, যেগুলো আমরা সবাই জানি, যেগুলো আমরা বলি এসএপি বেসিক মডেল। সেগুলো কি কি? বেসিক মডেলগুলো হচ্ছে, ফার্স্ট মডেল ইজ কল এসএপি, যেটা আমাদের সবার এখানকার লোকেদের মেইন কনসার্ন হবে, ফিকো, FICO। জেনারেলি আমরা কথাটাকে বলি ফিকো, মানে FI আর CO কে একসাথে বলি, কিন্তু জিনিসটা তাই না। জিনিসটা হচ্ছে দুটো মডেল কিন্তু আলাদা আলাদা। FI হচ্ছে ফিনান্স, আর CO অফকোর্স আপনাদের সেম টাইপেরই হবে। আমাদের যেমন হয় চার্টার অ্যাকাউন্টেন্ট, কস্ট অ্যাকাউন্টেন্ট, ঠিক তেমনি আমি FICO-টাকে ওইভাবে ডিফাইন করতে পছন্দ করি। FI ইজ বেসিক্যালি ফর আ চার্টার অ্যাকাউন্টেন্ট পিপল অ্যান্ড CO ইজ বেসিক্যালি ফর আ কস্ট অ্যাকাউন্টিং পিপল। যারা ম্যানুফ্যাকচারিং ডোমেন থেকে বিলং করে, তারা বেসিক্যালি এসএপি CO-টা প্রেফার করা উচিত। অ্যান্ড দ্য পিপল হু আর কামিং ফ্রম দ্য চার্টার অ্যাকাউন্টেন্ট, MCOM, BCOM, দে আর বেসিক্যালি দি ফিনান্স পিপল আর ফ্রম FI মডিউল। তো FI মডিউলের লোকটাই কিন্তু যখন আমার এক্সপিরিয়েন্স হয়ে যায়, তারা কিন্তু CO-টা করতে পারে, বা CO মডিউলের লোকটা কিন্তু CO করার আগে FI-টা জানতে হয়। তো আমরা FI কে আমাদের এসএপি ভাষায় বলি মাদার মডিউল, বিকজ all the data from every single module is coming into FI, আর FI থেকে কিন্তু ফাইনালি আমাদের রিপোর্ট জেনারেট হচ্ছে। ওই জন্য এসএপি যে দুটো মানে যে নাম বললাম, ফিকো, FI and CO, FI-টা হচ্ছে বেসিক্যালি ইউজ ফর এক্সটার্নাল রিপোর্টিং। মানে আমরা যে রিপোর্ট গুলোকে স্ট্যাচুটরি অথরিটি, ট্যাক্স অথরিটিকে দিই, দ্যাট ইজ কল দি এক্সটার্নাল রিপোর্ট, এক্সটার্নাল অথরিটি পারপাস রিপোর্ট, সেটা আমরা FI থেকে জেনারেট করি। আর CO ইজ বেসিক্যালি ফর দি ইন্টারনাল রিপোর্টিং, মানে ম্যানেজমেন্ট রিপোর্টিং। আপনার কস্টিং, লেবার, all these things are basically managed by costing department. The internal reporting, that part is managed by basically the আমাদের costing model. I have found very less people in CO in market যারা CO তে proper knowledge। FI এর মধ্যে আবার সাব মডিউল আছে। সাব মডিউল বলতে FI এর আবার ভাগ আছে। FI এর মধ্যে পরে হচ্ছে আপনার জেনারেল লেজার, অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাসেট অ্যাকাউন্টিং, ট্যাক্সেশন ভাগ। আর এসএপি এখন একটা নতুন জিনিস অ্যাড করেছে সাথে, সেটাকে বলে নিউ জিএল। ওকে, আর সিওর মধ্যে যেগুলো পড়ে সেটা হচ্ছে কস্ট সেন্টার, প্রফিট সেন্টার, প্রফিটেবিলিটি অ্যানালাইসিস, মেটেরিয়াল লেজার, প্রোডাক্ট কস্টিং, আর কোপা। দোজ পার্ট আর পার্ট অফ সিও অ্যান্ড দিস পার্ট আর পার্ট অফ FI। আমি একটু বেশি FI এমফাসাইজ করছি বিকজ এখানে মোস্ট অফ দ্য পিপল আর ফ্রম FI সিও মডেল। অন্য মডেলের সম্বন্ধে আমি হালকা হালকা বলবো, অ্যান্ড আরো লট অফ পেজেস আর দেয়ার। আমি সবকটাই আপনাদের গো থ্রু করবো ওয়ান বাই ওয়ান, বাট আমি একটু জাস্ট এখানে ডিটেলসে আপনাদের বলে যাচ্ছি। ওকে, সো FI CO এটা হচ্ছে ডিফারেন্স। FI হচ্ছে ফর এক্সটার্নাল রিপোর্টিং এন্ড দ্য সাব মডিউলস আর জেনারেল লেজার, অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাসেট অ্যাকাউন্টিং, ট্যাক্স এন্ড অল। টু বি ভেরি অনেস্ট, যদি আপনাকে এসএপি FI তেই মাস্টার হতে হয়, তো আমি জেনারেলি যারা ভালো কনসালটেন্ট দেখেছি, তারা জেনারেলি 5-6 বছর কাজ করে বলতে পারে না যে আমি FI তে সব জানি। ইটস বেসিক্যালি অ্যান ওশিয়ান, মানে এন্ডলেস থিংস আর দেয়ার, বিকজ they took around 1972 থেকে till date SAP continuously doing R&D and adding things continuously. তো এর ভেতরে যখন আপনারা, যদি আপনি জানেন না, আমি ইন্ট্রোডাকশন আপনাদের নিতে পারিনি, ইট মাইট পসিবল আপনারা অনেকে এখানে SAP তে আছেন বা জানেন, so many things are there, so many thousands of tables are there, so many thousands of T codes are there. Basically একটা লোকের পক্ষে পুরো জিনিসটা মাস্টার হওয়া ইটস a very difficult thing. মানে you have to keep on learning, you cannot give break, because SAP এর ক্ষেত্রে যেটা হয় কি, আপনি 2-3 মাস যদি টাচ না করেন SAP ভুলে যাবেন। ইটস লট অফ স্কিলস আর দেয়ার, তো যেটা বলছিলাম আমি, সাব মডিউল মানে SAP যে প্রত্যেকটা সাব মডিউলসে আবার এক্সপার্ট হয়। মানে জেনারেল লেজারে কেউ এক্সপার্ট, কেউ অ্যাকাউন্ট রিসিভেবল এক্সপার্ট, কেউ অ্যাকাউন্টস পেয়েবল এক্সপার্ট। বিকজ আমি যদি MNC প্রজেক্টের কথা বলি, বড় বড় MNC প্রজেক্টে কিন্তু আবার হায়ারিং হয় বেস্ট অন সাব মডিউল। মানে FI এর মধ্যে তুমি GL জানো কি ভালো, তুমি AR জানো কি ভালো, বা তুমি অ্যাসেট জানো কি ভালো, সো এই বেসিসে আবার বড় প্রজেক্টে হায়ার। মানে যদি বলি একটা কি $400 মিলিয়ন একটা প্রজেক্ট, বা $500 মিলিয়ন, $100 মিলিয়ন প্রজেক্ট, তো সেক্ষেত্রে জেনারেলি কি হয়, স্পেসিফিক সাব মডিউল স্পেসিফিক ক্ষেত্রে কিন্তু হায়ারিং হয়। এটা বললাম, আরেকবার রিপিট করছি, জেনারেল লেজার, অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাসেট অ্যাকাউন্টিং, ট্যাক্স এন্ড নিউ জিএল। ওকে, এবার FICO টার্মটাকে আজকের দিনে SAP যে নতুন একটা কনসেপ্ট এনেছে, দ্যাট ইজ কল HANA, তাতে চেঞ্জ করে SAP কনসেপ্টটাকে ওরা বলছে সিম্পল ফাইন্যান্স। SAP এর ফিকোটাকে আজকের দিনে SAP বলে হচ্ছে সিম্পল ফাইন্যান্স, S4 সিম্পল ফাইন্যান্স। FICO এর পর আমি বাকি কয়েকটা মডেলের নাম আপনাকে বলে রাখি, পরের
পেজগুলোতে আমি আরো ডিটেলসে বলবো। এছাড়া আমাদের আছে হচ্ছে which is called material management. We have SD, which is called sales and distribution. We have called PP, which is called production planning. We have called QM, which is called quality management. We have called PM, which is called plant maintenance. Okay. And then we have called HCM, which is called human capital management. ওটাকে HRM কেও বলে, human resource management. So a lot of names are there. এছাড়াও there is a plenty of other things are there like SRM, CRM. But SRM, CRM is not a module. It's basically a product, মানে sub product. Okay. So এছাড়াও SAP এর মধ্যে there is a plenty of other modules are there. Okay. The more you go, you get to know BPC আছে, ওকে, দেন আপনার বিআই আছে, বিডব্লিউ আছে, আবাপ আছে, সরি আমি এদিকটা আসছে। সো টেকনিক্যাল পোর্শন যদি আমি বলি, ফাংশনাল তো আমি বললাম এই কটা মেইন মডুল। এছাড়া টেকনিক্যাল যদি আমি মেইন মডুল বলি, সো মেইন মডুলের মধ্যে পড়ছে হচ্ছে বেসিস, হুইচ ইজ BASIS। বেসিসটা ইজ বেসিক্যালি এসএপির, আমি যদি আপনাকে বলি সেটা হচ্ছে হার্ডওয়্যার নেটওয়ার্কিং পার্ট। মানে আপনি দেখবেন আমাদের কাজের ক্ষেত্রেও একদম হয় অ্যাকাউন্টেন্ট পিপল, একজন হয় সেলস পিপল, একজন হয় পারচেস ম্যানেজার পিপল, আবার একজন হয় যারা কোডিং জানে, একজন হয় যারা কোম্পানির সার্ভার মেনটেন করে, নেটওয়ার্ক ঠিক করে, ডেটাবেস মেনটেন করে। তো যারা কোম্পানি ডেটাবেস সার্ভার এই ধরনের মেনটেন করে বা এই ধরনের কাজগুলো জানে, তারা জেনারেলি যে এসএপি যে মডেলটা শেখে সেটাকে বলা হয় বেসিস মডেল। মানে টেকনিক্যাল সেগমেন্টে আমি বলছি, সেটা জেনারেলি আমাদের এফআইসিও কে জানতে লাগে না। ওকে, দেন নেক্সট পোর্শনটা হচ্ছে which is called above module. above-টা হচ্ছে ABAP, advanced business programming language. advanced business programming language কি? above হচ্ছে বেসিক্যালি ফর পিপল who are into coding, যারা হচ্ছে আপনার কোডিং জানে। ফর এক্সাম্পল যে সি জানে, সে সি প্লাস প্লাস জাভা জানে, তারা এসএপি অ্যাবাবটাকে বা অ্যাবাব ল্যাঙ্গুয়েজটাকে শিখতে পারে। এসএপি তার সফটওয়্যারটাকে এই অ্যাবাব ল্যাঙ্গুয়েজের থ্রু থেকে ডেভেলপ করছে। সো আপনার যেমন হয় যদি আপনি যদি অ ক খ জানেন, যেমন আপনি সেন্টেন্স কনস্ট্রাকশন করতে পারবেন, ঠিক তেমনি এসএপির ক্ষেত্রে ইফ সামবডি ইজ কামিং ফ্রম আ কোডিং ব্যাকগ্রাউন্ড, সে অ্যাবাবটাও ইজিলি পিক আপ করতে পারবেন। ওকে, অ্যাবাবের ছাড়া যেটা বললাম, এসএপি ক্ষেত্রে আরো রিপোর্টিং এর জন্য স্পেশালি টুলস বানানো হয়েছে, দ্যাট ইজ কল্ড BI, BW, BO। BI মানে হচ্ছে বিজনেস ইন্টেলিজেন্স, BO হচ্ছে বিজনেস অর্গানাইজেশন, অ্যান্ড BW হচ্ছে বিজনেস ওয়্যারহাউস। এই তিনটি হচ্ছে রিপোর্টিং পারপাস, মানে আপনার রিপোর্টিং ইন এ অ্যানালিটিক্যাল ওয়ে, পাইচার্ট মানে গ্রাফিক্যালি সুন্দর দেখতে, উইথ এ প্রপার ডিটেলস, যেগুলো ম্যানেজমেন্ট রিপোর্টিং করি আমাদের কোম্পানিতে। বিকজ ম্যানেজারদের মানে আমাদের কোম্পানি এমডি গিয়ে যদি আমি এত বড় এমআইএস ধরাই, ছুড়ে ফেলে দেবে। ওনারা দেখবেন পাইচার্ট দেখবেন, সেলস ফিগার দেখবেন, বলবেন 5 বছর আগে এখন কি সিনারি ছিল, আজকে কি হয়েছে। তো those are the তরফ থেকে। ওকে, সো আমরা এটাকে মডিউল বলি, কিন্তু এটা ইটস নট আ মডিউল। মানে কিছু কিছু কনসেপ্ট, মানে বেসিক কনসেপ্ট, যেমন আমি যেটা বললাম FI, MM, SD, HR, PP, QM, PM, above basis, this you can say module, but BI, BW, BO is not a module, it's a tool. SRM, supply relationship management, SCM, supply capital management, these things are called SAP products. যদি আজকের দিনে এসএপি এই ম্যাক্সিমাম প্রোডাক্ট গুলোকে বন্ধ করে দিয়েছে, বন্ধ করে ওরা একটা নতুন মডেল ঢুকিয়েছে, সেটা হচ্ছে যে আজকের দিনে যেহেতু আমাদের ই কমার্স মার্কেটে এত ডিমান্ড বেড়েছে, সো দে কেম আপ উইথ আ মডিউল হুইচ ইজ কল্ড এসএপি TM, ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট। আপনাদের বাংলাদেশে একটা আমাদের বসুন্ধরা গ্রুপে TM ইমপ্লিমেন্ট হচ্ছে রিসেন্টলি, আমরা এই ইমপ্লিমেন্টেশনটা করবো। সো দ্যাট ইজ দ্য ফার্স্ট ইমপ্লিমেন্টেশন অফ TM ইন বাংলাদেশ। তো টিএম প্রথম ইমপ্লিমেন্টেশন হয়েছিল, যদি আপনার নাম শুনে থাকবেন DHL, DFL যদি নাম শুনে থাকেন, কুরিয়ার কোম্পানি। সো দে আর দি ফার্স্ট কোম্পানি দুনিয়াতে যারা আমাদের IBM থেকে যারা TM মডিউল ইমপ্লিমেন্ট করেছিল। সো এসএপি বেস্ট পার্ট হচ্ছে এসএপি স্পেন্ড আ লট অফ মানি ইন R&D। ওদের 3টে ল্যাব আছে, R&D করে মার্কেট সিনারি অনুযায়ী এসএপিটাকে কন্টিনিউয়াসলি ডেভেলপ করতে থাকে। আই মিন এসএপি এই মোমেন্টে there is more than like lakhs of people are working for SAP to develop these softwares. Okay, I'm going into the next slot. এখানে আমরা একটুখানি ওই SAP, Oracle, Microsoft Dynamics একটু ডিটেইলস বলেছে, তো ওটা অলরেডি আমি আপনাদের বলেছি। ফাইনালি আমাদের এর ক্ষেত্রে একটা কোয়েশ্চেন খুব আসে যখন আমি সফটওয়্যার পিচিং করতে কোথাও যাই। অনেকে যেহেতু আপনারা এর মধ্যে থাকবেন, যেহেতু আপনাদের যথেষ্ট ডোমেনে স্ট্রং আপনারা লোকজন কাজ করছেন, you might have worked with lot of local ERP সফটওয়্যার আর গ্লোবাল মানে লোকাল ERP সফটওয়্যারে কাজ করেছে। ওরকম অনেক লোকাল ERP সফটওয়্যার আছে, আপনাদের ট্যালিকে আমরা কাইন্ড অফ লোকাল ERP সফটওয়্যারই ধরি এখন। তো সেক্ষেত্রে এখানে জেনারেলি আমার কাছে খুব একটা কোয়েশ্চেন আছে কোম্পানি থেকে, যে আমরা কেন ছোট ERP-র দিকে যাব না, আমরা কেন এসএপির মতো বড় ERP যাব? দিস ইজ এক্সপেন্সিভ। বিকজ একটা লোকাল ERP-র ক্ষেত্রে যে ফিচার্স আছে বা যে জিনিসগুলো আছে, সেটা আপনি তার প্রবলি 1000 টাইমস বা 10,000 টাইমস মোর ফিচার্স ইউ ক্যান গেট ইট ফ্রম দি SAP। ওকে, বিকজ
এসএপি কি করে, আজকের দিনে যদি আপনার কোম্পানিতে যত ধরনের বিজনেস আছে, যত ধরনের আপনার ডিপার্টমেন্ট আছে, আপনি এরকম একটা গ্লোবাল ইআরপি ফর এক্সাম্পল এসএপি ওরাকলের মতো সফটওয়্যারের ক্ষেত্রে দিয়েই কিন্তু আপনি পুরো জিনিসটাকে ম্যাপ করে আপনার মাধ্যমে প্রত্যেকটা সেগমেন্টকে আপনি ম্যাপ করতে পারবেন, যেটা আপনি আপনার একটা লোকাল ইআরপির ক্ষেত্রে কিন্তু আপনি ম্যাপ করতে পারবেন না। প্লাস যেহেতু এগুলো কি হয়, গ্লোবালি যেহেতু ডেভেলপ হয়, ব্র্যান্ডিং বলুন, ইন টার্মস অফ গ্লোবাল সাপোর্ট বলুন, ইটস এ হিউজ। বিকজ আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি, আমি আজকের দিনে যে কটা ইমপ্লিমেন্টেশনে কাজ করেছি আমাদের ইনটাইমের হয়ে বা বাইরের কোম্পানি হয়ে, ম্যাক্সিমাম কোম্পানি যখন লোকাল ইআরপি ট্রাই করে, মানে অনেকে আছে যে ঠিক আছে আমি একটা ইআরপি ডেভেলপ করবো, অনেকে করে ফেলতে পারে, কিন্তু সেখানে গিয়ে একটা জায়গায় পরে আপনার যখন কোম্পানি গ্রো হয় তখন কিন্তু আপনি স্ট্যাগনেন্ট, তখন কিন্তু আপনি মুভ করতে পারছেন না, মানে একটা জায়গায় আপনাকে আটকে যেতে হয়েছে। কেন কি আপনার লোকাল ইআরপি পুরো জিনিসটাকে কভার করতে পারছেন। তো সেক্ষেত্রে আমাদের জেনারেলি কি হয়, আমরা ওইসব কোম্পানির ক্ষেত্রে যারা গ্রো হচ্ছে, যাদের টার্নওভার অনেকটা বেরোচ্ছে, যারা বিশাল রকমের বড় অপারেশনকে একসাথে কন্ট্রোল করতে চায়, তাদেরকে আমরা অলওয়েজ গ্লোবাল কোনো ইআরপির দিকে সাজেস্ট করি, যেখানে আমাদের মাল্টিপল মডিউল আছে। অ্যাজ আই সেড দেয়ার ইজ মোর দ্যান 750 মডিউলস, টু বি ভেরি অনেস্ট। আমি একদিন কাজ করে হয়তো আমি যদি ঠান্ডা মাথায় ভেবে হয়তো 50টা মডিউল আপনাদের বলে উঠতে পারবো না। সো বাট ইয়া, অ্যাজ আই সেড, উই হ্যাভ টু কিপ অন লার্নিং, বিকজ ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে, আমাদের সেটাই করতে হয়, দিয়ে আমাদের ক্লায়েন্টকে সাজেস্ট করতে হয় বিজনেস অনুযায়ী। মানে আমাদের এসএপির কাজ হচ্ছে আমরা বিজনেসটা বুঝি, সেই অনুযায়ী সাজেস্ট করি। So this is once you know a kind of a global software in a different level, মানে আপনি যদি গ্লোবাল কিছু ভাবনা চিন্তা করেন, it was more I get to know gradually, যতদিন আমি কনসাল্টিং এ কাজ করে করে দেন I was more into the team leading, project management all, তখন আমি ভ্যারাইটিটা জেনেছি করেছি। বাট I believe আপনাদের মতো পারসন যে যারা অলরেডি a lot of certification in accounts and with having a great knowledge, তারা যদি এই ধরনের সফটওয়্যারটাকে গ্র্যাব করতে পারে, you guys are basically lethal, to be very honest, মানে asset for any company. When if I ask you guys to go and Google Glassdoor, what is the standard SAP salary country wise, you will see the salary amount, even not even country. আমি যদি বলি আপনাদের ঢাকাতেও people are paying a very good amount for SAP consultant. I know one person who is work for me, তার জন্য একটা কোম্পানি আমাকে almost 5,000 USD পেমেন্ট করে, sorry 6,500 USD monthly পেমেন্ট করে। So there that kind of and that person is a FICO consultant, and Mr. Mamun know him also. So I'm not going to take the client name, but this kind of requirement is there for the in the market আছে, and client knows যে যারা জানে তাদেরকে কিন্তু ভ্যালু দিচ্ছে। সো আজকের দিন এসএপি স্ট্যাটাস হচ্ছে এই জায়গাটা, মানে এই পেজটা। ওকে, সো এখানে একটা আছে যে গার্টনার বলে একটা কোম্পানি আছে, তারা একটা মার্কেট শেয়ার তৈরি করে। তো আজকের দিনে কে কোন জায়গায় দাঁড়িয়ে আছে যদি আপনি দেখেন, এসএপির মার্কেট শেয়ার বাকি এর তুলনায় 24%, মানে যদি ওভারঅল পুরো ইআরপি মার্কেট ভাবা হয়, আর 24%, মানে গ্লোবাল ইআরপি, মানে আপনার স্মল ইআরপি, মিডিয়াম ইআরপি সব মিলিয়ে যদি দেখেন আপনি 24% আমাদের এসএপি ডমিনেট করছে। আর এসএপি তো অ্যাফোর্ড করার মতো সব কোম্পানি হয় না। আমরা যদি ভাবেন ফরচুন 500 কোম্পানি, ফরচুন 1000 কোম্পানি, 95% পিপল আর ইউজিং এসএপি। ওকে, আর আচ্ছা এটার সাথে আরেকটু বলে রাখি, এই যে চারটে জিনিস দেখছেন, আরিবা, সাকসেস ফ্যাক্টর, কনকার আর ফিল্ড গ্লাস, এই চারটে কোম্পানি ছিল একটা সেপারেট কোম্পানি। আজকের দিনে এসএপি এই চারটে কোম্পানিকে অ্যাকোয়ার করে নিয়েছে, নিজের আন্ডারে নিয়ে নিয়েছে। একটু এদের সম্বন্ধে ডিটেলস বলি। আরিবা ইজ বেসিক্যালি আ ক্লাউড, মানে প্রকিউরমেন্ট ইন ক্লাউড সেগমেন্টে কাজ করার জন্য আরিবা ইজ ওয়ান অফ দি মাস্টার কোম্পানি। এগেন আমি আরিবা নিয়ে, ইফ ইউ ওয়ান্ট টু টক অ্যাবাউট ইট, ইটস আ হিউজ থিং। I'll request you guys to Google it, you will get to know more. এই মোমেন্টে আপনাদের আরিবা জাস্ট মার্কেটে নতুন, মানে আরিবা ইটসেলফ আ কোম্পানি হিউজ এস্টাবলিশ ইন ইউকে, ইউএস, ইউরোপ, বাট আমাদের সাবকন্টিনেন্টে ইটস গ্র্যাজুয়ালি গেটিং পেস, বিকজ এখনো আমাদের কোম্পানিগুলো এত সফিস্টিকেটেড হয়নি। বাট ইয়া, লাস্ট 1 ইয়ারে আপনাদের বাংলাদেশ মার্কেটে প্রায় 2-3বার, মানে 2-3টে কোম্পানিতে আমি আরিবার ডেমনস্ট্রেশন করিয়েছি। ওকে, নাও ইফ আই এম গোয়িং ফর দ্য নেক্সট ওয়ান, হুইচ ইজ কল্ড সাকসেস ফ্যাক্টর। সাকসেস ফ্যাক্টরটা হচ্ছে এসএপির যে আপনি মডেলগুলোর নাম শুনলেন, তার মধ্যে রয়েছে মডেল কল HCM, হিউম্যান ক্যাপিটাল ম্যানেজমেন্ট। মজার ব্যাপার হচ্ছে এসএপি হিউম্যান ক্যাপিটাল ম্যানেজমেন্ট মডিউলটাকে স্ক্র্যাপ করছে, বিকজ দে হ্যাভ অ্যাকোয়ার্ড সাকসেস ফ্যাক্টর। সাকসেস ফ্যাক্টর কি? ইজ বেসিক্যালি আ সফটওয়্যার বাই হুইচ আপনি ক্লাউডে, মানে ইটস এ ক্লাউড সাবস্ক্রিপশন। ভায়া ক্লাউড সাবস্ক্রিপশন ইউ ক্যান ম্যানেজ ইউর এন্টায়ার HCM পোর্টফোলিও, নট দ্য পেরোল, টাইম ম্যানেজমেন্ট, রিক্রুটিং, লার্নিং, লট, মানে আমাদের সাকসেস ফ্যাক্টরের মধ্যে 8খানা মডিউলস আছে। অ্যাকোয়ার করার পরে আসলে এসএপি প্ল্যান 2024-এর মধ্যে ওরা HCM-টাকে স্ক্র্যাপ করবে। বাট যেহেতু অনেক এখন বড় বড় ক্লায়েন্ট রিসেন্ট ইমপ্লিমেন্টেশন করেছে বা করেছে, তো দে হ্যাভ পুশড ইট টু টিল 2028-এর পরে এসএপিতে ইটসেলফ HCM মডেল বলে কিছু থাকবে না, দে উইল অনলি ইউজ সাকসেস ফ্যাক্টর।
Okay, now the going for the next one. Next one হচ্ছে Concur. Concur is again it's Concur Fieldglass হচ্ছে again success মানে আমাদের SAP ক্লাউড সেগমেন্টের মধ্যে দুখানা মানে আমি কি বলবো জেনারেলি এখনকার দিনে যখন কোনো সফটওয়্যার ইমপ্লিমেন্ট হতো পিপল ইউজ টু অফার ইন অন প্রেমিসিস মানে হচ্ছে আপনার অফিসের মধ্যেই আপনার সার্ভার থাকবে, সেখানে আপনি আপনার সফটওয়্যারটাকে হোস্টিং করবেন। আস্তে আস্তে দিনে কিন্তু কনসেপ্ট চেঞ্জ হচ্ছে। আপনারা অনেকে শুনে থাকবেন ক্লাউড কনসেপ্ট। ডেটাবেসটা অলওয়েজ ও ইউজ করতে হচ্ছে অরাকেলের। তো ওসিপি দেখতো যখনই আমি আমার সফটওয়্যার বিক্রি করছি বাই ডিফল্ট আমি অরাকেলকে হেল্প করছি। কেন? আমার ডেটাবেস আমাকে অরাকেলের নিতে হচ্ছে, ডেটাবেস আমার আইবিএম এর নিতে হচ্ছে, ডেটাবেস আমার সেজের নিতে হচ্ছে। তো মানে জেনারেলি কি হতো, তার মানে আপনি মানে আমি সফটওয়্যার তো আমি করছি, আমি বিক্রি করছি, বাট সামহাউ আমার সফটওয়্যারকে চালাতে গেলে অন্য কোনো হার্ডওয়্যার মানে অন্য কোনো ডেটাবেস কোম্পানিকে আমাকে ইউটিলাইজ করতে হচ্ছে। তো তার উপর ডিপেন্ডেন্সি। দেন সেকেন্ড ডিপেন্ডেন্সি কি, আমি যখন আমার সফটওয়্যার বানাচ্ছি সেই সফটওয়্যারটাকে হোস্টিং করতেও আমাকে ইদার আইবিএম এর কাছ থেকে হার্ডওয়্যার কিনতে হচ্ছে বা এইচপির কাছ থেকে হার্ডওয়্যার কিনতে হচ্ছে। তো ওরা ভাবলো যে ভাই আমি কেন এত ঝামেলায় যাবো। এক তো হচ্ছে যে আমি আমার নিজের প্রোডাক্টটা আমার প্রোডাক্টের জন্য লোকে কিনছে, তো আমি আমার প্রোডাক্ট বিক্রি করতে গিয়ে আমি ক্লাউড কোম্পানিকেও হেল্প করছি, মানে যারা হার্ডওয়্যার বিক্রি করছে, প্লাস আমি আমার ডেটাবেস কোম্পানিকে মানে হেল্প করছি। সো দেন দে কেম আপ উইথ দ্য কনসেপ্ট। ওরা ভাবনা চিন্তা করলো যে ভাই এইসব তো ঝামেলা যদি লাভ নেই, উই হ্যাভ টু থিঙ্ক ইন সাচ আ ওয়ে যে আমি আমার যে প্রোডাক্টটা বিক্রি করবো সেখান থেকে আই ক্যান গেট ম্যাক্সিমাম রেভিনিউ। সো কিভাবে সেই রেভিনিউটা আমি জেনারেট করবো? সো হোয়াট দে টট, দে কেম আপ উইথ দ্য কনসেপ্ট। ওকে, যে কনসেপ্টটাকে ওরা হানা বলছে। হানাটা কি করলো, হানা ইজ আ ডেটাবেস অ্যান্ড হানা অলসো হানা অন ক্লাউড বলে। মানে আমি এমন একটা জিনিস বার করলাম যেটাকে আমি আমার নিজস্ব একটা ক্লাউড সার্ভার বানিয়ে রাখলাম। মানে এবার থেকে কাস্টমার যদি কেনে তাকে এসএপি জাস্ট হানার লাইসেন্স দিয়ে দেবে, যেমন সাকসেসফ্যাক্টর লাইসেন্স দেয়, লাইসেন্স দিয়ে দেবে। আপনাকে এত হার্ডওয়্যার কস্টিং দিতে হবে না। মানে আপনাকে এগেইন আমি আইবিএম এইচপির কাছ থেকে কিনতে যাচ্ছে না, ডেটাবেসটাও হানাও নিজের ইউজ করে নিচ্ছে। একটা হিস্টোরিক্যাল অর্গানাইজেশন দেখানো হচ্ছে 1972 as I said they start with R1, then 1979 they came up with R2, then 1992 R3, 2000 MySAP 10 হানাতে 10 প্রথম হানা এলো, দেন S4 হানা। এবার হয়তো কারো কোশ্চেন থাকতে পারে আর কি? আর স্ট্যান্ডস ফর রিয়েল টাইম, আর 1 স্ট্যান্ড ফর 1 টায়ার আর্কিটেকচার, তারপরে হলো 2 টায়ার আর্কিটেকচার, তারপরে হলো 3 টায়ার আর্কিটেকচার। সো নাও হোয়াট ইজ আর্কিটেকচার? খুব সিম্পল। আর্কিটেকচার হচ্ছে মানে প্রত্যেকটা সফটওয়্যার 3টে লেয়ার থাকে। কি লেয়ার? একটা প্রথমে হচ্ছে আপনার ডেটাবেস লেয়ার, দেন হচ্ছে আপনার মাঝখানে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন লেয়ার, এন্ড থার্ড হচ্ছে আপনার প্রেজেন্টেশন লেয়ার। আপনাকে সোজা ভাষায় বলি, আমরা যদি কম্পিউটার ইউজ করি, কম্পিউটারে কিন্তু আমরা কি কি থাকে, একটা হচ্ছে আপনার মাউস। আপনি মাউসকে গিয়ে ইনস্ট্রাকশন দিচ্ছেন, মাউস ক্লিক করলাম, তুমি একটা মুভি চালাও। তো মুভি যখন চালাতে বললেন, মাউস কিন্তু ইনস্ট্রাকশনটা কাকে দিচ্ছে? র্যামকে দিচ্ছে। র্যাম ইনস্ট্রাকশনটা কাকে দিচ্ছে? হার্ডওয়্যারকে দিচ্ছে। হার্ডওয়্যার আবার র্যামকে ব্যাক করছে, র্যাম সেটা ডিসপ্লে করছে। সো এই যে ইনস্ট্রাকশন দাও, তো তার মানে হচ্ছে যে অ্যাপ্লিকেশন লেয়ার কোনটা? র্যাম। ডেটাবেস লেয়ারটা হচ্ছে আপনার হার্ড ডিস্কের ডেটাটা, আর প্রেজেন্টেশন লেয়ারটা হচ্ছে আপনার স্ক্রিনটা। ঠিক তেমনি এসএপির ক্ষেত্রেও 3টে লেয়ার হয়, একটা হচ্ছে ডেটাবেস লেয়ার, একটা অ্যাপ্লিকেশন লেয়ার, একটা প্রেজেন্টেশন লেয়ার। ওকে, সেটা হচ্ছে R3 কনসেপ্ট। তারপরে ওরা এলো হানা। হানাটা হচ্ছে ইজ বেসিক্যালি আ কনসেপ্ট অফ ডেটাবেস অ্যান্ড ক্লাউড টুগেদার। আমরা কথা বললাম এসএপি, আমরা কথা বললাম যে একটা প্ল্যাটফর্ম। আমি যদি একটা সিম্পল জিনিসে বলি যে এসএপিটা অন্য ইআরপি থেকে কি ডিফারেন্স হচ্ছে, একটা জিনিস বললে হয়তো আপনাদের অলওয়েজ মনে থাকবে, সেটা হচ্ছে আপনি 10 বছর আগে আপনার একটা ফোন ইমাজিনে আপনি স্নেক গেম খেলতেন, টর্চ জ্বালাতেন আর জাস্ট কল করতেন। আর আপনি আজকে একটা ফোনের কথা ভাবুন, আজকের ফোনে আপনি কি করেন? আজকে একটা স্মার্টফোনে ইউ আর কেপেবল এনাফ টু ডু অলমোস্ট মোস্ট অফ দ্য থিংস। 10 বছর আগে ফোনে ফোন হতো, ক্যামেরা আলাদা ছিল, মিউজিক সিস্টেম আলাদা ছিল, স্ক্যানার আলাদা ছিল, ওকে মাপ করার জন্য এই আলাদা ছিল, প্রত্যেকটা জিনিস আলাদা ছিল। আমাদের স্মার্টফোন কনসেপ্টে কি এলো? স্মার্টফোন কনসেপ্টে আমাদের দ্য গ্রেট স্টিভ জবস কি বানালো? হি ক্রিয়েটেড অপারেটিং সিস্টেম। স্মার্টফোনে অপারেটিং সিস্টেম যদি আমি বলি, স্মার্টফোনে কিন্তু অপারেটিং সিস্টেম কি কি আছে? আইওএস আছে, অ্যান্ড্রয়েড আছে, তাই না? তো আইওএস অ্যান্ড্রয়েড কি করলো? আইওএস অ্যান্ড্রয়েডটা হচ্ছে প্ল্যাটফর্মের মধ্যে কি করলো? ও পুরো প্রত্যেকটা ফিচার্সকে কন্ট্রোল করার জন্য একটা ফোনের মধ্যে ও বানিয়ে দিল হচ্ছে অ্যাপ্লিকেশন। আপনি ভাবুন, আপনি ফোন খুললেই ফোনের মধ্যে আপনি কি দেখতে পাচ্ছেন? ক্যামেরা, আপনার মুভি চালাচ্ছেন, আপনি ইউটিউব চালাচ্ছেন, আপনি গান শুনছেন, আপনি ছবি পাঠাচ্ছেন। আপনি 15 বছর আগে ইমাজিন ক্লিক করে অন্ধকার ঘরে ছবি ধুয়ে আপনি পাঠাচ্ছেন। আর আজকের দিনে একটা ছবি পাঠাতে আপনার কতক্ষণ লাগে? আই নি নট মোর দেন 30 সেকেন্ডস। সো এই যে প্রসেস চেঞ্জ, দিস ইজ কল্ড রিয়েল টাইম। তো ডিফারেন্সটা কি? এসএপির সাথে যদি আমরা কম্পেয়ার করি, এসএপি কি করেছে? এক্স্যাক্টলি সেম ওয়েসে
আগে প্রত্যেকটা জিনিস ছিল স্ক্যাটার, আলাদা আলাদা ডিপার্টমেন্ট গুলো। এসএপি কি করলো, বানালো হচ্ছে এসএপি একটা ইআরপি একটা প্রোডাক্ট বানালো। সেই প্রোডাক্টের মধ্যে কি করলো, বিভিন্ন ফিচার্স ঢুকিয়ে দিল। যেমন স্মার্টফোনে প্রত্যেকটা ফিচার্স আপনি কন্ট্রোল করেন ভায়া অ্যাপ্লিকেশন, ঠিক তেমনি ইআরপি বা এসএপির ক্ষেত্রে প্রত্যেকটা ফিচার্স ইজ কন্ট্রোল হয় ভায়া মডিউল। এবার জাস্ট একটু ইমাজিন করে বোঝার চেষ্টা করুন। প্ল্যাটফর্মটা হচ্ছে আপনার ইআরপি বা এসএপি, ঠিক তেমনি স্মার্টফোনের ক্ষেত্রে প্ল্যাটফর্মটা হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড। অ্যান্ড্রয়েডের ফোন খুললে যেমন আপনি বিভিন্ন অ্যাপ্লিকেশন দেখতে পান, ঠিক তেমনি এসএপির মধ্যে আপনি বিভিন্ন মডিউল দেখতে পান। আশা করি আমি এটা ক্লিয়ার করতে পেরেছি। এবার যদি আপনি ভাবেন আজকের দিনে বিভিন্ন রকম কোম্পানি আছে, বিভিন্ন রকম কোম্পানি, কোনো কোম্পানি ম্যানুফ্যাকচারিং করে, কোনো কোম্পানি সার্ভিস দেয়, বিভিন্ন ধরনের আছে। তার মানে এসএপি তে যদি 750 মডিউল থাকে, তাহলে মানে কি যখন লোকে কেউ এসএপি কিনছে, সে কি গোটা এসএপি কেনে? না, সে কি কেনে? মডিউল কেনে, ডিপেন্ড আপন তার বিজনেস প্রসেস। আমি যদি একটা এক্সাম্পল বলি, যে কোম্পানিটা সার্ভিস দিচ্ছে, সে ফর এক্সাম্পল আপনার রবি, রবি আমাদের একটা ক্লায়েন্ট। তো রবির ক্ষেত্রে যদি আমি ভাবি কি কি মডিউল ইমপ্লিমেন্ট হতে পারে, ফিনান্স বাই ডিফল্ট লাগবে, সেলস বিকজ ওদের কাস্টমার আছে, ঠিক আছে, ওদের লাগবে হচ্ছে এইচআর এমপ্লয়ি আছে, অ্যান্ড দে নিড সিআরএম কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট অফকোর্স। আর ওদের একটা মডিউল আছে প্রজেক্ট প্রজেক্ট অবজেক্ট। তো আর বিআই হচ্ছে ম্যানেজমেন্ট রিপোর্টিং। কিন্তু আপনি ভাবুন রবিতে কিন্তু আপনার কস্টিং লাগবে না, রবিতে কিন্তু আপনার মেটেরিয়াল ম্যানেজমেন্ট লাগবে। সেটার জন্য এসএপি কি করেছে? এসএপি করেছে ইন্ডাস্ট্রি স্পেসিফিক সলিউশন বের করে দিয়েছে, হুইচ ইজ কল আইএস, ইন্ডাস্ট্রি স্পেসিফিক। দেখবেন অনেক জায়গায় আপনারা শুনে থাকবেন, যে কি শুনে থাকেন, আইএস অয়েল অ্যান্ড গ্যাস, আইএস এভিয়েশন, আইএস পোল্ট্রি, আইএস এভিয়েশন। আপনি যদি দেখেন আজকের দিনে আই গেট লট অফ রিকোয়ারমেন্ট অফ আইএস অয়েল অ্যান্ড গ্যাস। এরকম ভাবেই প্রত্যেকটা ইন্ডাস্ট্রির জন্য এসএপির কাছে কিন্তু প্রোডাক্ট আছে। আমি যে ইন এসএপি দের ইজ আ লট অফ স্কোপ, মানে কোম্পানি অনুযায়ী where people can do these things, people can create this kind of thing। দেখি আমি যে মিস করে গেলাম কিনা উপরে। একটা হচ্ছে এসএপি তে ইট সাপোর্টস অলমোস্ট মোস্ট অফ দি প্রাইম ল্যাঙ্গুয়েজেস, ইভেন সেম এসএপি স্ক্রিন আপনি বাংলায় করতে পারবেন। এসএপি একটা ওয়ান অফ দ্য বেস্ট ফিচার্স হচ্ছে মাল্টিপল কারেন্সি সাপোর্ট করে, মানে ইন এসএপি ইউ ক্যান হ্যাভ অল কাইন্ড অফ কারেন্সি, যেটা SAP is basically built up by the Germany people। তো SAP এর ক্ষেত্রে একটা অলওয়েজ ছিল যে SAP ইউরোতে খুব স্ট্রং। তো যেসব কোম্পানি ইউরো সেগমেন্ট বেস করে বিজনেস করে, তাদের জন্য SAP অনেক সময় ফ্রুটফুল হয়। দ্যাট ইজ ওয়ান অফ দ্য রিজন। ওকে, এছাড়া হচ্ছে যে SAP ইজ হাইলি কাস্টমাইজেবল, মানে আপনার বিজনেস অনুযায়ী ইউ ক্যান ক্রিয়েট, ডেভেলপ, অ্যান্ড অলসো 4 নম্বর পয়েন্ট হচ্ছে যে উইথ SAP ইউ ক্যান ইন্টিগ্রেট ইউর আদার সফটওয়্যারস। মানে ধরেন আপনি এসএপির সাথে একটা আলাদা কোনো ইন্টারফেস বা আলাদা কোনো পোর্টাল ইন্টিগ্রেট করতে পারবেন, সেটা হচ্ছে SAP PIPO একটা মডিউল থেকে আপনি করতে পারেন। আপনি যদি চান এসএপির সাথে অন্য একটা বড় ইআরপি ইন্টিগ্রেট করবেন। কিন্তু যেহেতু কিছু কিছু ক্ষেত্রে গভর্নমেন্ট কোম্পানিদের ক্ষেত্রে আরেকটা মানে গভর্নমেন্ট কোম্পানির মেইন জায়গার সাথে সাব কোম্পানিগুলো রিলেশন থাকতে হয়, সেক্ষেত্রে ইন্টিগ্রেশন দরকার পড়ে। তো এসএপি কিন্তু এই ইন্টিগ্রেশন ব্যাপারে দে আর হেভিলি ফ্লেক্সিবল, আই মিন দে অ্যালাউ ইট। মানে যদি থার্ড পার্টি অ্যালাউ করে, এসএপি জেনারেলি আমরা এসএপি থেকে অ্যাজ এ কনসালটেন্ট হিসেবে আমরা করতে পারি থ্রু আ মডিউল কল এসএপি PIPO। ওকে, দি এন্টায়ার থিং। এসএপির আগের যে ভার্সনটা ছিল হুইচ ইজ কল ECC, যেটা আমরা ম্যাক্সিমাম লোক, আপনারা এসএপি এখন যেসব কোম্পানিতে চলছে এই মোমেন্টে ঢাকাতে, আই মিন বাংলাদেশে ওভারঅল এসএপি তে টোটাল 92টা কোম্পানি যাচ্ছে, 92 কোম্পানি। তার মধ্যে আই থিঙ্ক 70% ইজ ইন নাও, 60% ইজ ইন নাও ইন এসএপি ECC। তো ECC-টা কি? ECC ফুল ফর্ম হচ্ছে এন্টারপ্রাইজ সেন্ট্রাল কম্পোনেন্ট। এটা ছিল এসএপির আগের ভার্সন। এখন যেটা আপডেট হয়ে গিয়ে এসএপি এসছে হচ্ছে হানা। তো এই হানাটাকে এসএপি নেক্সট জেনারেশন সুইট বা যেটা এখানে বলে যেটা ইন্টেলিজেন্ট এন্টারপ্রাইজ বলা হয়। তার কম্পোনেন্ট, এই কম্পোনেন্ট গুলো কি? ইন্টেলিজেন্ট সুইট, ইন্টেলিজেন্ট টেকনোলজিস অ্যান্ড ডিজিটাল প্ল্যাটফর্ম। ওয়াই? বিকজ হানা যে করেছে, হানাটাকে আমরা বলি এসএপির ভাষায় ইটস কল ইন মেমোরি কম্পিউটিং। ওকে, এই আমি যেটা বলছিলাম যে R3 এবং ডেটাবেস অ্যাপ্লিকেশন প্রেজেন্টেশন, এটা আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি। অর S4 হানা। আমি অলরেডি বলেছি যে এসএপির ক্ষেত্রে অনেক মডিউল আছে, যার মধ্যে মেইন মডিউলগুলো হচ্ছে এইগুলো। আমি মোটামুটি সবকটা মডিউল সম্বন্ধে আপনাদের বলেছি। আমি একটু আটটু ডিটেলসে বলে দিই। ফিনান্স অ্যান্ড কন্ট্রোলিং আমি অলরেডি বলেছি কাদের জন্য, যারা যেসব লোকেরা কামিং ফ্রম BCom MCom CA ব্যাকগ্রাউন্ড, দেয়ার ফর ফিনান্স অ্যান্ড কন্ট্রোলিং। সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন হচ্ছে পিপল আর কামিং ফ্রম সেলস ব্যাকগ্রাউন্ড, যারা সেলসে জব করে, দে আর বেসিক্যালি ক্যান লার্ন এসএপি সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন। মেটেরিয়াল ম্যানেজমেন্ট কারা শিখতে পারে? যেসব লোকেরা জেনারেলি পারচেস ডিপার্টমেন্ট থেকে বিলং করে, তারা বেসিক্যালি মেটেরিয়াল ম্যানেজমেন্টে তাদের শেখা উচিত। প্রোডাকশন প্ল্যানিংটা এগেইন ইঞ্জিনিয়ার যারা প্রোডাকশন প্ল্যানিং বা সফটওয়্যারে কাজ করে তারা শিখতে পারে।
কোয়ালিটি ম্যানেজমেন্ট এগেন কোনো ইঞ্জিনিয়ার যারা প্রোডাকশন সেগমেন্টে কাজ করে they can also learn কোয়ালিটি ম্যানেজমেন্ট বা কোয়ালিটিতে গভর্নমেন্টে কাজ করে they can learn human capital management. Of course people are coming from HR domain, they can learn human capital management, SAP human capital management যেটা আমি এখন বললাম আস্তে আস্তে SAP obsolete করে it's coming into SAP success factor. Plant maintenance again PM যারা প্ল্যান্ট মেইনটেনেন্স সেগমেন্টে কাজ করে কোনো কোম্পানিতে they can learn SAP PM. এই মডিউলটা আমি স্কিপ করে গেছিলাম প্রজেক্ট সিস্টেম যেটাকে আমরা বলি PS. এটা জেনারেলি হচ্ছে যখন কোনো আমরা প্রজেক্টকে ট্র্যাক করতে চাই তখন আমরা PS মডেলের থ্রু থেকে আমরা ট্র্যাক করি. তো দিস আর দি কোর মডিউল অফ বোথ ইন ECC and S4 HANA. যেটা হচ্ছে নামটা চেঞ্জ হয়েছে, আগে ছিল এন্টারপ্রাইজ সেন্ট্রাল কম্পোনেন্ট, এখন সুইটটাকে বলা হচ্ছে S4 HANA. S স্ট্যান্ড ফর সিম্পলিফাইড, 4 স্ট্যান্ড ফর 4 টায়ার আর্কিটেকচার ইন HANA. HANA মানে হচ্ছে হাই অ্যানালিটিক্যাল পাওয়ার মেশিন. এটা ডিটেলসটা আই উইল এক্সপ্লেন. ওকে, আর টেকনিক্যাল মডেলের মধ্যে আমি অলরেডি বলেছি বেসিস এন্ড অ্যাবাব. বেসিস কে শিখতে পারে যে হার্ডওয়্যার নেটওয়ার্কিং ডোমেন থেকে বিলং করে, অ্যাবাব কে শিখতে পারে দ্য পিপল হু আর কামিং ফ্রম দি কোডিং ব্যাকগ্রাউন্ড দে ক্যান লার্ন অ্যাবাব. ওকে, this is very technical, I won't go with this. ওকে, একটা জিনিস আমি আপনাদের বলি, যখন আমরা হানা বলি, হানার সাথে একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, এসিপি আরেকটা মডেল তৈরি করেছে বা অ্যাড অন, দ্যাট ইজ কল এসিপি ফিউরি. ফিউরির সাথে আরেকটা জিনিস কি আছে, UI5, ইউজার ইন্টারফেস 5. ওকে, সো হোয়াট ইজ ফিউরি? আজকের দিনে মোস্ট অফ দ্য থিংস উই ডু ভায়া আওয়ার স্মার্টফোন, ট্যাব অ্যান্ড অল দিস কাইন্ড অফ মোবিলিটি সেগমেন্ট. তো এসিপি সেই কথাটা মাথায় রেখে দে হ্যাভ ক্রিয়েটেড দিস থিং মডিউল হুইচ ইজ কল এসিপি ফিউরি. ফিউরি কি করে? ফিউরির মাধ্যমে আপনি পুরো মানে বেসিক্যালি ফিউরিটা হচ্ছে আপনার সিস্টেমে না বসে আপনি যদি মোবাইল ফ্রেন্ডলি ওয়েতে বা আপনার ট্যাবে যদি আপনি রিপোর্ট দেখতে চান, বিভিন্ন রিপোর্ট অ্যান্ড অল দিস থিংস দ্যাট ইউ ক্যান ডু ভায়া ইউর ফিউরি ড্যাশবোর্ড. ফিউরিটা দেখতে কেরম, দিস এরম টাইপের, মানে যেরকম করে আমরা অ্যান্ড্রয়েড iOS প্ল্যাটফর্মে যেন আমরা অ্যাপ ডেভেলপ করি, ঠিক তেমনি আমরা হানা প্ল্যাটফর্মের মধ্যে উই ক্যান ক্রিয়েট আওয়ার ফিউরি অ্যাপ্লিকেশন, মানে অ্যাপগুলো আমরা তৈরি করতে পারি, যে অ্যাপগুলোকে আমরা যে কোনো নেটিভ প্ল্যাটফর্মে, মানে আমি যদি আমার হানাতে এসএপি হানা প্ল্যাটফর্মে তৈরি করি আমার ফিউরি অ্যাপটাকে, দ্যাট অ্যাপ আই ক্যান ইউজ ইন মাই স্মার্টফোন. ইন ইজ বেসিক্যালি লুকস লাইক দিস. Okay. See, if you see S4 HANAর মধ্যে ফিউরি what they did, একটা হচ্ছে S4 HANAটাকে এইভাবে তৈরি করেছে, মানে আই এম টেলিং ইউ দ্য স্টোরি. এসএপির ক্ষেত্রে each year they do an event globally which is called SAP Take-It. SAP Take-It-টা জেনারেলি টপ সিটিসে হয়. টু বি ভেরি অনেস্ট, আমি যখন এসিপি চালু করেছিলাম আমি এসিপি টেকেট দেখি আমি অ্যাট্রাক্টেড হয়ে আই হ্যাভ স্টার্টেড বিকজ আই হ্যাভ টু ওয়ার্ক অ্যাজ লাইক আ নর্মাল অ্যাকাউন্টেন্ট, অ্যান্ড দেন আমি এসিপি টেকেট সম্বন্ধে শুনি, অ্যান্ড দেন আই সি দ্য ফার্স্ট টেকেটের, যখন আমি যে ইভেন্টটা অ্যাটেন্ড করি টেকেটের অনলাইন থ্রু থেকে, দ্যাট ওয়াজ, মানে আমি দেখেছিলাম অনলাইন থ্রু থেকে বা ভিজুয়াল দেখেছিলাম, দ্যাট ওয়াজ ইন ম্যাড্রিড. সো আই থট ওয়াও, মানে এরকম ধরনের ইভেন্ট বাইরে হতে পারে. তো ঠিক তেমনি এসিপি প্রত্যেক বছর টেকেট আমাদের ব্যাঙ্গালোরে করে, ম্যাড্রিড, লাস ভেগাস, বিভিন্ন টপ সিটিসে করে, সেখানে প্রায় 1,00,000-2 লাখ লোককে অ্যাটেন্ড করে. ঠিক আছে, তো এটা হচ্ছে এর এসিপি টিকেটটা কেন করে? টিকেট এসিপি জেনারেলি কি করে, কাস্টমারের সাথে তার নলেজ বা প্রোডাক্ট গুলো শেয়ার করে যেগুলো তৈরি করছিল, প্লাস বিভিন্ন কোম্পানিকে স্টল দিতে বলে যারা যাদের নিজস্ব প্রোডাক্ট গুলো, মানে হানা প্ল্যাটফর্ম বা ফিউরি প্ল্যাটফর্ম যেগুলো তৈরি করেছে সেই প্ল্যাটফর্মটাকে ঠিক অ্যান্ড্রয়েড iOS এর মতো ওরা ওপেন করে দিয়েছে যে এসিপি কনসালটেন্টের জন্য, যে ইউ ক্যান ডেভেলপ ইউর ওন অ্যাপ্লিকেশন করে তুমি সেটাকে আমাদের প্ল্যাটফর্মে ছাড়ো, যদি লোকে সেটা ইউজ করে তার জন্য তুমি টাকা পাবে. যেরকম করে লোকে মার্কেটে অ্যাপ করে, মানে ধরুন আপনি যদি ভাবেন, আমি আগের দিন একটা পোস্ট দেখছিলাম যে 2007-এ হোয়াটসঅ্যাপ ছিল না, 2007-এ ইনস্টাগ্রাম ছিল না, 2007-এ সোনসো টপ টেসলা গাড়ি ছিল না, আমি একটা পোস্ট দেখছিলাম. তো সেই জিনিসগুলো আমাদের আসার পরে লাইফে উই চেঞ্জ দ্য লাইফ, মানে আজকের দিনে বিভিন্ন অ্যাপ তৈরি করে বেসিক্যালি আমাদের লাইফটাকে ইট বিকামস মোর ইজিয়ার. ঠিক তেমনি এসিপি কি করেছে, এসিপি এটা খুব স্মার্টলি ভাবতে পেরেছে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নিড থাকে, তো সে সব নিডও নিজে অ্যাড্রেস করতে পারবে না বিকজ সে সবার কাছে পৌঁছাতে পারছে না. ওই জন্য কি করেছে, এক তো বলে যে তোমরা UI5 শেখো বা ফিউরি শেখো বা অ্যাবাব শিখে নাও, শেখার পরে এসিপি প্ল্যাটফর্ম ক্রিয়েট করে দিচ্ছে, হানা প্ল্যাটফর্ম, ওপেন প্ল্যাটফর্ম ওটা, সেখানে আপনি অ্যাজ এ কনসালটেন্ট গিয়ে আপনি আপনার মতো করে অ্যাপ ডেভেলপ করতে পারেন. আর সে ডেভেলপ করার পরে যেমন করে আমরা অ্যান্ড্রয়েড iOS আমরা অ্যাপকে লঞ্চ করি, ঠিক তেমনি এসিপি প্ল্যাটফর্ম যদি আপনি অ্যাপ লঞ্চ করেন আপনার ফিউরি অ্যাপ, আর সেই অ্যাপটা যদি অন্য কোম্পানি কেনে দেন ইউ আর গেটিং আ হিউজ অ্যামাউন্ট.
সো ওখানে এটা ওটাই করেছে যে এই টেকের মাধ্যমে এসএপি ফর এই ধরনের প্রপোজাল গুলো সবার সামনে তোলে যে আপনারা, আমরা এটা ওপেন করেছি, আমরা এই প্রোডাক্টটা তৈরি করেছি, আপনারা দেখুন, আপনারা ফিডব্যাক দিন। সেই ফিডব্যাক গুলোকে নিয়ে এরা এই বিভিন্ন ধরনের জিনিসপত্রগুলো তৈরি করতে থাকে। তো জেনারেলি ফিউরি আইডিয়াটা ওই ধরনের একটা টেকের থেকে এসেছিল, লোকে যখন অ্যাপ্রোচ করে যে আমি তো এটা করতে চাইছি, কিন্তু আপনারা তো কোথায় করবো, কিভাবে করবো। সো দেন দে ক্রিয়েট দিস প্ল্যাটফর্ম উইথ হানা। তো হানা দে বেসিক্যালি ফর দেম আ গেম চেঞ্জার। এই জন্য গেম চেঞ্জার যেটা আমি বললাম, প্রথম হচ্ছে ডেটাবেসটা ওদের অরাকেলের কাছে কিনতে হয় না। ওরা কি করেছে, হানাটাকে ট্র্যাডিশনাল ডেটাবেস বানায়নি। আমি যদি একটু টেকনিক্যাল ভাষায় একটু টেকনিক্যালি আমি বলছি, ট্র্যাডিশনাল ডেটাবেস বানায়নি বলতে ওরা এটাকে করেছে ইন মেমোরি কম্পিউটিং। হোয়াট ইজ ইন মেমোরি কম্পিউটিং? যদি আমি নর্মাল ভাবে বোঝাই আপনাকে, ইন জেনারেল কি হয়, যখনই আপনি কোনো কম্পিউটারকে কোনো নির্দেশ দেন, সেই কম্পিউটার সেই নির্দেশটাকে র্যামকে বলে, র্যাম হার্ড ডিস্ককে বলে, হার্ড ডিস্ক র্যামকে বলে, দেন ইউ ক্যান সি দ্য সিস্টেম। এবার আপনি একটা ইমাজিন করুন একটা সিনারিও, যখন আপনার কম্পিউটার ফুল, যখন আপনার মোবাইল ফুল, দেখবেন আপনার আস্তে আস্তে কম্পিউটার বা মোবাইলটা স্লো হয়ে যায়। কেন বলুন তো? বিকজ র্যাম যখন ডেটাটাকে প্রসেস করছে, দ্যাট পার্টিকুলার র্যাম ইজ প্রসেসিং এ হিউজ ভলিউম অফ ডেটা, মানে ওকে খুঁজতে টাইম লাগছে। যথারীতি মেমোরিটা ফুল হয়ে যাতে তাদের প্রসেসিং করতে টাইম লাগছে, রাইট? ঠিক তেমনি এসএপি কি দেখেছে, এসএপির ক্ষেত্রে তো সিমিলার সিচুয়েশন, যে যত কোম্পানি ইমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে, কোম্পানি কারা এসএপি কিনছে, যাদের মানে হিউজ ভলিউম অফ ডেটা। মানে আজকে যদি আপনারা শুনে থাকেন, লোকে বলে যে আজকের দিনে দ্য মোস্ট কস্টলিয়েস্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড ইজ ডেটা, যেটা অয়েলের থেকেও বেশি কস্টলি। সো যার কাছে যত ডেটা আছে, সে কিন্তু আজকের দিনে তত রিচ, রাইট? সো এই কনসেপ্টটা ওরা আবার পুট করে যে তাহলে মানে কি, আমাকে ডেটাটাকে কিভাবে আমি ভালোভাবে ম্যানেজ করবো, যত ভালোভাবে ডেটা ম্যানেজ করবো, যত ফাস্টার ম্যানেজ করবো, তত কিন্তু আমার সফটওয়্যারের গেটেবিলিটি এবং বাড়বে। মানে আজকের দিনে আপনি যদি ভাবেন যে আমি একটা ওই 2GB ইন্টারনেটের যুগে আছি, 2G ইন্টারনেটের যুগে, যেখানে আমি ক্লিক করার পর আমার ইউটিউব ঘুরছে, আর অলরেডি আপনি 4G ইন্টারনেটের যুগে থেকে গেছেন, আপনি ফাস্ট ইউটিউব কিভাবে হয়, ভিডিও কি তাদের চালানো যায় বুঝে গেছেন, আপনি কি 2G তে ব্যাক করবেন? জীবনে ব্যাক করবেন। ঠিক তেমনি এসিপিও ভাবলো যে ডেটাবেস ওরা ইউজ করে ফ্রম ওরাকল, আইবিএম, হাইব্রিস, সেগুলো হচ্ছে ট্রেডিশনাল ডেটাবেস। তাতে কি হয়, যে হার্ডওয়্যারটা ওরা তৈরি করা থাকে, যেটা আইবিএম এইচপি দেয়, সেই হার্ডওয়্যার গুলো সেই ধরনের ডেটাবেসকে ফেচ করতে ইট টেকস আ লট অফ টাইম, যেটা ওদের প্রসেসিং টাইম, ইন দ্য সেন্স যেটা ওদের হোয়াট আই সে পারফরমেন্সকে হ্যাম্পার করে। সো দেন এসএপি থট যে ওয়াই ডোন্ট উই ক্রিয়েট সামথিং যেটার মধ্যে থেকে আমি আমার ক্লাউড হোস্টিংও করতে পারবো, অ্যান্ড অলসো উই ক্যান ক্রিয়েট আ ইন মেমোরি কম্পিউটিং। মনে রাখবেন এই কথাটা, হানা ইজ বেসিক্যালি আ ইন মেমোরি কম্পিউটিং। কারণ আপনি এখানে এসিপি শুনলে হানা শুনবেন। হানা ইন মেমোরি মানে কি, হানা কি করেছে, পুরো ডেটাবেসটাকে মেমোরিতে এনেছে। মানে টেকনিক্যালি আমি জানি না, আমি আপনাদের এক্সপ্লেন করে বোঝাতে পারবো না। ব্যাপারটা হচ্ছে যে আগে আমরা জেনারেলি কি করি, যে আমাদের ডেটাটা হার্ড ডিস্কে থাকে, আমরা র্যাম থেকে ফেচ করি। ওরা কি করেছে, হার্ডওয়্যারটা দে হ্যাভ ডিজাইন ইন সাচ আ ওয়ে যে ডেটাটাকে ওরা কম্পাইল করে র্যামের মধ্যেই রাখছে। দে আর নট ইউজিং এনি হার্ডওয়্যার অ্যাট অল। সো এখন যদি আপনারা আমার কোয়েশ্চেন করে সেটা কিভাবে পসিবল, টু বি ভেরি অনেস্ট, আই ডোন্ট নো দ্য টেকনিক্যালস বিহাইন্ড ইট, বিকজ আই এম নট দ্য টেকনিক্যাল গাই, বাট দ্য process they have created in that the database, they are not keeping any database, they are putting the entire data in a zip mode in RAM, so that আপনার processing time become very faster, very faster. ঠিক আছে? তো দ্যাট ইজ আ ব্রেক থ্রু কাইন্ড অফ আ সিনারিও, যেটার জন্য কিন্তু আজকের দিনে এসএপি অরাকেলকে লাস্ট ক বছরে মারাত্মকভাবে বিট করতে পেরেছে। আজকে যদি ইআরপি সেগমেন্টে এসএপি দাঁড়িয়েছে, তার রিজন ইজ ওয়ান অফ দ্য হানা। বিকজ কি হচ্ছে, বড় বড় কোম্পানির ক্ষেত্রে যেখানে হিউজ ভলিউম অফ ডেটা, উইথ হানা দে ক্যান প্রসেস ফাস্টার। মানে আগে কি হতো, আমাদের যখন কোনো বড় রিপোর্ট আমরা ফেচ করতাম, ইসিসি ইউজ করে, সবসময় কনসালটেন্টরা বলতো ব্যাকগ্রাউন্ডে চালাও, সো দ্যাট আমার কারেন্ট কাজ হ্যাম্পার না হয়। আই গেস 70 পিপল আর দেয়ার, কেউ না কেউ তো এসএপি তে থাকবেন, এই কথা শুনে থাকবেন, যে ব্যাকগ্রাউন্ডে চালাতে পারে যাতে আমার কারেন্ট পারফরমেন্স হ্যাম্পার না করে। কেন? বিকজ এত ভলিউমের যখন সিস্টেম টানতে থাকে, স্লো হতে থাকে। কেন কি, আগে যে সিনারিও ছিল, মানে এসএপি যখন হানা তৈরি করে, ওরা ডিফারেন্সিয়েটটা এইভাবে করে যে আগে যে ডেটাটা প্রসেস করতে 3 ঘন্টা লাগে, সেম ডেটাটা ওরা আজকের দিনে 3 সেকেন্ডে প্রসেস করছে। জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্য ফাস্টনেস। বাট 3 সেকেন্ডে হয় না, উই নো, বাট হ্যাঁ 3 সেকেন্ড হয় না, তার মানে নয় কি, মানে 30 মিনিট লাগে। দে ডু দ্য সেম থিং ইন 3 মিনিটস, এত ফাস্টার করে। বা কোনো কোনো ক্ষেত্রে হয়তো 3 সেকেন্ড 5 সেকেন্ডে করে দেয়। মানে ইন দ্য ব্লিঙ্ক অফ আইস, হানা ক্যান ফেচ আ হিউজ ভলিউম অফ ডেটা অ্যান্ড ক্রিয়েট রিপোর্ট ফর ইউ। এটা কাদের জন্য খুব দরকার? বিকজ গ্লোবালি, আমি যদি ভাবি কোকা-কোলা, বা আমি যদি ভাবি ব্রিটিশ টোবাকো, বা আমি যে কোনো বড় কোম্পানি ভাবি, যারা 170টা 80টা কান্ট্রিতে কাজ করে, তাদের ক্ষেত্রে এই ধরনের সিস্টেম ইটস ম্যান্ডেটরি। আদারওয়াইজ
দে ক্যান নট প্রসেস দ্য হিউজ ভলিউম অফ ডেটা, ফার্স্ট জিনিস। সেকেন্ড জিনিস হচ্ছে যে শুধু আপনার ডেটাটা তো ফেচ করলে হবে না, অনেকে থাকে এসএপি বড্ড কমপ্লেক্স, এসএপি বড্ড এসএপি স্ক্রিন ভালো না, তো এসএপি র কন্টিনিউয়াসলি শুনে 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 ওরা কি করেছে, ইউজার ইন্টারফেসটাকে ওরা কন্টিনিউয়াসলি ডেভেলপ করে বাড়াতে শুরু করেছে, যে আমি ইউজার এক্সপিরিয়েন্সটাকে আরো কত ভালো করতে পারি, কত সুন্দর করতে পারি। সো দ্যাটস ওয়াই দে লঞ্চড S/4HANA, দ্যাট সেগমেন্ট, যেখানে আপনার লুক অ্যান্ড ফিল ইজ ফার ফার বেটার। কেন কি করেছে, একটা ফিউরি বানিয়েছে, সেকেন্ড হচ্ছে ওরা সাকসেস ফ্যাক্টরটা কিনেছে, সেটাও ফেসবুকের মতো দেখতে। সো এইচআর ফিল করছে যে এমপ্লয়িকে যখন দেখছে তারা দেখছে প্রোফাইল পিকচার উইথ ডেসক্রিপশন জাস্ট লাইক আ ফেসবুক। আর S/4HANA ক্ষেত্রেও রিপোর্টস, যদি আপনি এখানে এগুলো দেখেন, মোস্ট অফ দ্য রিপোর্টস আর ভেরি অ্যানালিটিক্যাল সেগমেন্ট, যেটা ম্যানেজমেন্ট চায়, যেটা ইউজার চায়। কারণ সবাই কিন্তু বসে আপনার সিস্টেমে কনসালটেন্ট হিসেবে কাজ করবে না, ইউজাররা বা ম্যানেজমেন্টরা দে আর লুকিং ফর মোর ইন্টারাক্টিভ রিপোর্ট অ্যান্ড ইজিয়ার ওয়েতে। তো সেই স্পেসিফিক গুলো মাথায় রেখে দে হ্যাভ ডেভেলপ ফার্স্ট হানা ডেটাবেস, দেন হানার সাথে দে হ্যাভ ক্রিয়েটেড S/4HANA। হানাটা হচ্ছে ডেটাবেস, S/4HANAটা হচ্ছে ইন্টারফেস। অলওয়েজ ডিফারেন্সটা মনে রাখবেন। প্রথমে ছিল ইসিসি থেকে দে হ্যাভ ক্রিয়েটেড S/4HANA, সিম্পলিফাইড হানা, আর তার ডেটাবেসটা হচ্ছে শুধু হানা। তো হানা হচ্ছে ডেটাবেস, S/4HANAটা হচ্ছে ইন্টারফেস। মানে হানাটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কাজ, S/4HANAটা হচ্ছে ফোরগ্রাউন্ডের কাজ বা ইন্টারফেসের কাজ। তো হানার মধ্যে আমরা কি ইম্পর্টেন্ট জিনিস কি, দ্যাট ইজ কল ফিউরি, যেটা আমি আগের আপনার স্ক্রিনটা দেখালাম। তো ফিউরি দিয়ে আমরা কি করছি, উই ক্যান ক্রিয়েট মোবিলিটি অ্যাপ্লিকেশন, যেটা আমরা মোবাইল ফ্রেন্ডলি অ্যাপ্লিকেশন উই আর ক্রিয়েটিং। ওকে, so these are these few pages are there যেখানে আপনার ফিউরিতে কি ধরনের রিপোর্ট, তো we can see human capital and all you can see. Okay, so these are the reports also আপনারা SAP open source যেহেতু করে রেখে, you can go, I can see and check this report, position কি আছে আছে। So we have created very মানে we can create these very interactive reports from Fiori segment, Fiori consultant can create actually। ড্যাশবোর্ড গুলো কিরকম হয় দেখুন, so very interactive dashboard they have created, not like a boring screen type. I'll ask you guys to then sorry, this is also I want to also add, if you guys know about Alibaba, আমি জানি কতজন আপনি আলিবাবার ব্যাপারে জানেন। আলিবাবার যখন ওই 11th November they do a sale প্রত্যেক বছর, 11:11 বলে আলিবাবাতে। গত বছর আমার যতদূর মনে পড়ে, in one day Alibaba they have done a business of $42 billion in one day, 42 or 28.3, I'm not sure, but in that scenario kind of. So just imagine একদিনে একটা কোম্পানি $28 billion বিজনেস করছে। সো হোয়াট কাইন্ড অফ অর্ডার কেম, আর এই অর্ডারটা নেওয়া প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইউজারের, তাকে প্রপারলি প্রসেস করা, ইনভেন্টরি মেনটেন করা, হাউ ডিফিকাল্ট দ্য জব ক্যান বি, জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। The whole scenario is managed by SAP. This is not about Alibaba. আমাদের এখানে যেমন ইন্ডিয়াতে হয়, অ্যামাজনে বিগ বিলিয়ন সেল হয়, সরি ফ্লিপকার্টে হয়, অ্যামাজনে হয়, মিন্ত্রাতে হয়, all these big sales basically is monitored by SAP। মানে এন্টারলি আজকের দিনে আমি আমার ওয়্যারহাউসে কোথায় কত স্টক পড়ে আছে, কটা স্টক বিক্রি হলো, কটা অর্ডার হয়েছে, কটা হচ্ছে যে যেমন এই ছবি দেখছেন, কটা হচ্ছে ইন ট্রানজিট আছে, কোথায় ড্যামেজ হচ্ছে, এভরি সিঙ্গেল থিং পাই টু পাই you can get from your SAP system, every single thing, every aspects, every shop, every portion আপনারা এতে with HANA faster the process, অনেক ফাস্ট, আপনি ইমিডিয়েটলি মালিকের রিপোর্ট দেখতে পাচ্ছেন। আপনি যতটা রিপোর্ট দেখতে পারবেন you can take a decision faster, and then second part is that you can see the details report। যদি আমি আজকে জানতে পাই যে আমার কোন এমপ্লয়ি ভালো কাজ করছে, কে কোনটা সেল করেছে, কোনটা করেনি, কোনটা স্টকে কতটা পড়ে আছে, আমার কাছে যখন ক্লিয়ার পিকচার থাকবে, I can take a better decision, I can take a very decision। আপনি যদি দেখেন আজকের দিনে যে অ্যাপেলের লঞ্চ ইভেন্ট নিয়ে উই আর টকিং, অনেক ধরনের নিউজ আসছে, কবে হবে, বিকজ দ্য এন্টায়ার কোভিড সিনারিও হ্যাম্পার দেয়ার ম্যানুফ্যাকচারিং প্রসেস ইন চায়না। বাট তাও এক মাসে লঞ্চ করছে, বিকজ ওদের ইন্টারনালি অ্যাপেলে ইন্টারনালি, সো ওদের কাছে দে হ্যাভ এভরি সিঙ্গেল ডিটেলস, যে WIP কোন স্টেজে আছে, যে কোভিড হওয়া আগে অবধি কোথায় পৌঁছছিল, আর কোভিড হওয়ার পরে এখন কোথায় দাঁড়িয়ে আছি আমরা, এইটা করতে আমাদের কত টাইম লাগবে, এই জেনারেল এটা করতে কত লাগে, এভরি সিঙ্গেল অ্যাসপেক্ট দে হ্যাভ, এভরি সিঙ্গেল অ্যাসপেক্ট দে হ্যাভ ইন ডিটেলস। সো বড় ERP এর ফেসিলিটি কি, দে ব্রিংস ইউ সাচ ফেসিলিটিস ইন ইউর কোম্পানি where you can say deep down report and where you can take clear decision, যে আমি আমার কাছে যদি আমার ফিনান্সিয়াল পিকচার, প্রোডাক্ট পিকচার, কাস্টমার পিকচার, if I'm clear with it, I can take a clear decision, and clear decision is always takes you a better ROI.
সো লট অফ স্ক্রিনস আই হ্যাভ শেয়ার, মানে আমাদের কিছু এটা ফিউরি স্ক্রিন আমরা দিয়েছি যে কি ধরনের ডেটা এখানে থাকে, বিভিন্ন চার্ট পুটেড। এখনকার দিনে যদি আমি এটা অ্যাড করি, যে বললাম যে অ্যাপস বানানোর এখন অপশন আছে, আজকের দিনে এসএপি ফিওরিতে মার্কেট প্লেসে প্রচুর ইউজার স্ট্যান্ডার্ড অ্যাপস এত বানিয়েছে, আমি তো এই করা নাম দিয়েছি এই মোমেন্টে এসএপি ফিওরিতে দের ইজ মোর দ্যান 10,000 অ্যাপস আর দেয়ার ফ্রি অফ কস্ট। জাস্ট ইমাজিন, ফ্রি অফ কস্ট, মানে আপনি যদি ফিওরি ইমপ্লিমেন্ট করেন ওই ধরনের অ্যাপগুলো আপনি আপনার মোবাইলে ইউটিলাইজ করতে পারবেন। আপনাদের ফাইন্যান্সের কিছু রিপোর্টস এর আকারে, ডেটাবেস হচ্ছে হানা, কোথায় দেখতে পাচ্ছেন, ডেস্কটপে দেখতে পাচ্ছেন, ট্যাবলেটেও দেখতে পাবেন, ফোনেও দেখতে পাবেন। So thousands types of report in business in different segment you can see on this. Lot of reports are there. Okay. So I have already spoke about on-premises, মানে হচ্ছে আপনার নিজের এতে। I have already spoke about cloud. Already talked about S/4HANA. মানে কোথা থেকে এসিপি শুরু হয়, এসিপি সম্বন্ধে আমরা জানলাম এত কিছু, এসিপি এটা হয় যতটা সম্ভব হলো। না কোম্পানি কিভাবে শুরু করে, কোম্পানি যখন শুরু করে একটা প্রজেক্ট, প্রথম হচ্ছে একটা কোম্পানি যদি ডিসাইড করে আজকের দিনে এসিপি নেবে, তার ফার্স্ট পোর্শন কি, কোম্পানির দায়িত্ব হচ্ছে তাকে জানতে হবে তার রিকোয়ারমেন্ট কি, তার কোন কোন মডিউল লাগবে, রাইট? দ্যাট ইজ দ্য ফার্স্ট রিকোয়ারমেন্ট। তো আমাদের যে কোনো প্রজেক্টের প্রথম কাজ হচ্ছে রিকোয়ারমেন্ট গ্যাদারিং করা। ওয়ান্স রিকোয়ারমেন্ট গ্যাদারিং হওয়ার পর সেকেন্ড স্টেপ হচ্ছে আমাকে ডিসাইড করতে হবে আমাকে কোন কোন মডিউল নেবো, কোন কোন মডেল নেওয়ার পর ডিসাইড করতে হবে আমরা কটা ইউজার লাইসেন্স নেবো। অ্যাজ আই সেড কি আমরা এসএপির ক্ষেত্রে গোটা এসএপি কিনি না, আমরা লাইসেন্স কিনি। তো আমরা কটা ইউজার ইউজ করবে, কটা মডেল হিসেবে আমাদের লাইসেন্স কিনতে হয়, কারণ প্রত্যেক যখন লাইসেন্স কিনবেন আপনাকে একটা পয়সা দিতে হয়, প্লাস প্রত্যেক বছর এসএপি কে লাইসেন্সের জন্য 20% করে এএমসি দিতে হয়। তো এসএপি ইনকামটা কোথায়, এসএপি ইনকাম হচ্ছে আপনার এএমসি থেকে। এবার এসএপি কিন্তু অনেকগুলো ভাগ, একটা পোর্শন হচ্ছে এসএপি সফটওয়্যার মানে লাইসেন্স, একটা হচ্ছে এসএপির হার্ডওয়্যার, যদি আপনি ক্লাউডে যান তো হার্ডওয়্যারের ব্যাপার নেই, আর লাইসেন্সের জন্য আপনাকে কিনতে হবে। একটা পোর্শন হচ্ছে আপনার হচ্ছে কনসাল্টিং, মানে যারা এসএপিটাকে ইমপ্লিমেন্ট করবে। তো বিজনেস মানে দু ধরনের টিম থাকে, একটা হচ্ছে কোম্পানির তরফ থেকে মানে ক্লায়েন্টের তরফ থেকে যারা জানে যে বিজনেসটা কি, আর একটা টিম আছে হচ্ছে কোম্পানির তরফ থেকে যে যারা জানে এসএপিটা কি। কোনো সাকসেসফুল প্রজেক্ট করতে হলে দুটো টিমের ফিউশন থাকা চাই বা ভালো টিম ওয়ার্ক থাকা চাই, কেন কি বিজনেস টিম নোজ দেয়ার বিজনেস, এসএপি টিমস নোজ দেয়ার এসএপি। সো দুটোর যদি আমরা কম্বিনেশন করতে পারি উই অলওয়েজ কাম আপ উইথ আ গুড রেজাল্ট। যখনই সেই কমিউনিকেশনটা তৈরি হয় না তখনই কিন্তু গ্যাপ তৈরি হতে থাকে, বিকজ অ্যাজ আই সেড ইন এসএপি ইউ ক্যান ডেভেলপ এনিথিং, ইদার আপনি স্ট্যান্ডার্ডে ম্যাক্সিমাম পেয়ে যাবেন, যদি না পান উই ক্যান অলওয়েজ কাস্টমাইজ। মানে আপনি একটা স্ক্রিন পেয়েছেন, ফর এক্সাম্পল স্ট্যান্ডার্ড কাস্টমাইজের মধ্যে ডিফারেন্ট কি, স্ট্যান্ডার্ড মানে হচ্ছে যে যেখানে আপনার অলরেডি প্রিডিফাইন্ড কিছু স্ক্রিন এসএপি তে আছে সেটা দিয়ে আপনার কাজ চলে যাচ্ছে। এবার একটা প্রিডিফাইন্ড স্ক্রিনে আপনি ধরুন ওখানে আছে নেম অ্যামাউন্ট, এটা একটা স্ক্রিন রেডি। এক্সেলের ক্ষেত্রে যখন আমার আলাদা স্ক্রিন দরকার পড়ে আমি জাস্ট ক্লিক করে ওখানে লিখে দিই রিমার্কস, হয়ে গেল। কিন্তু এসএপির ক্ষেত্রে কত ইজি ব্যাপারটা না। এসএপির ক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে প্রথমে আমাদের রিকোয়ারমেন্টটাকে কালেক্ট করতে, রিকোয়ারমেন্টটাকে কালেক্ট করে ফাংশনাল কনসালটেন্ট। যদি আমি এফআই এর ক্ষেত্রে ভাবি, এফআই একটা রিপোর্ট বানাতে চাই, যে বা এইচআর যদি ভাবি এইচআর রিপোর্ট বানাতে চাই, এমপ্লয়ি নেম, এমপ্লয়ি জয়নিং ডেট, এমপ্লয়ি অ্যাড্রেস, বা ম্যানেজমেন্ট ডিসাইড করলো আজকের দিনে যে আমি এমপ্লয়ি ডেট অফ বার্থ আর অ্যানিভার্সারি জানবো, সো দ্যাট আমি ডেট অফ বার্থ অ্যানিভার্সারি এমপ্লয়িকে এসএমএস পাঠাবো হ্যাপি বার্থডে হ্যাপি অ্যানিভার্সারি বলে। তাহলে এই ডেটাটাকে আমাকে বানাতে হবে, এসএপি তে বললেই হয় বানানো যায় না। এসএপি কি করতে হবে, প্রথমে ফাংশন কনসালটেন্ট রিকোয়ারমেন্টটা নিল, ফরম্যাটটা নিল, নিয়ে সে টেকনিক্যাল কনসালটেন্টকে সেই জিনিসটা বোঝালো, সেটাকে আমরা এসএপি ভাষায় কি বলি, ফাংশনাল স্পেসিফিকেশন। দেন ফাংশনাল স্পেসিফিকেশন আমরা দিই এসএপি অ্যাবাবকে টেকনিক্যাল লোককে, সে কি নেয় টেকনিক্যাল স্পেসিফিকেশন। তো এখানে আপনার ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। অনেকের যেটা ধারণা থাকে যে আমি তো কোডিং জানি না, তাহলে আমি এসএপি করবো কি করে। তোমাকে কোডিং জানতে হচ্ছে না, কোডিং কে জানছে, কোডিং জানছে হচ্ছে অ্যাবাব। আমাদের কাজ হচ্ছে শুধু বিজনেসটা বোঝা, সেই বিজনেসটা এসএপির ভাষায় কিভাবে ডিজাইন হবে সেটাকে ফিগার আউট করা, সেই ফিগার আউটটার পোর্শনটাকে আমরা বলি ফাংশনাল স্পেসিফিকেশন। সেটা যখন আমরা টেকনিক্যাল লোককে দিই বা অ্যাবাবকে দিই যে কোডিং জানে, সে তার মতো করে সেটাকে এসএপির ভাষাতে কনভার্ট করে দেয়। মানে ফর এক্সাম্পল আমরা জানি এসএপি কে বলি এসএপি অডিট, আমি ফাংশন হিসেবে লিখতে পারি এসএপি অডিট বা ডেবিট ক্রেডিট হোয়াট এভার, কিন্তু এসএপি কিন্তু আপনার ডেবিট ক্রেডিট লেখাটা বোঝে না, ও শুধু বোঝে 0 and 1 এর কম্বিনেশন অ্যান্ড দি টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ। সো আমরা আমাদের মতো করে ফাংশনাল ল্যাঙ্গুয়েজটাকে রেডি করি, ফাংশনাল কনসালটেন্ট আবার টেকনিক্যাল লোককে দিই, সে টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজটা তৈরি করে। তো এই কথা বলার মানে এটাই হলো যে এসএপির ক্ষেত্রে যদিও আপনার ফাংশনাল ব্যাকগ্রাউন্ড হয়,
তো আপনি কোন দলে কাজ করবেন, ফাংশনাল দলে কাজ করবেন, আপনার কাজ কি হবে, বিজনেসের বিজনেস রিকোয়ারমেন্টটা গ্যাদার করবেন। প্রজেক্টের আগে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে রিকোয়ারমেন্ট গ্যাদার করা। আর তার থেকে বড় ইম্পর্টেন্ট ব্যাপার আমি অলওয়েজ, যেটা আমি সব প্রজেক্টে করি, আমি যখনই কোনো প্রজেক্ট শুরু হয় তার আগে প্রথম কাজ করি বিজনেসকে আমি এসএপিটাকে প্রথমে বোঝা নেওয়াটা একটু ডিফিকাল্ট হয়, বিকজ জেনারেলি সবার ধারণা থাকে আচ্ছা আমি এতে কাজ করছি, আমি এতে করছি, এটা ইজি হবে, বাট এটা এত ইজি হয় না। যখনই মানুষ প্রথমে ট্রেনিংটা নিয়ে নেয় এসএপিতে, তখন সে তার অ্যাওয়ারনেসটা ক্লিয়ার থাকে, ও আচ্ছা এসএপিতে এই জিনিসটা এইভাবে করা যায়, তার জন্য আমাকে এইভাবে করতে হয়, তখন কি হয় সে রিকোয়ারমেন্টটাও প্রপারলি দিতে পারে। সো প্রত্যেক জন্য যে কোনো লোককে এসএপিতে ঢোকার আগে এসএপি নলেজ নেওয়াটা খুব ইম্পর্টেন্ট, যে আমি এসএপিটাকে আগে জানি। যখনই আপনি এসএপিতে জানবেন তখনই কিন্তু আপনি রিকোয়ারমেন্টটা প্রপারলি দিতে পারবেন। তো আমি যখন প্রজেক্টে যখন শুরু করি, প্রথমে আমি ট্রেনিং করাই আমার কনসালটেন্টদেরকে দিয়ে, ইউজারদের। যখন ইউজার একটা জায়গায় পৌঁছে যায় তখন তারপর থেকে আমরা রিকোয়ারমেন্ট গ্যাদারিং শুরু করি। কেন? ওনারা এসএপিটিও জানছেন যে এসএপিতে কি ধরনের জিনিস হয়, দেন সেই অনুযায়ী ওরা রিকোয়ারমেন্টটাকে দিতে পারবে। আদারওয়াইজ ওনারা রিকোয়ারমেন্টটা ওনাদের মতো করে দেন, যেটাকে সবসময় এসএপির মধ্যে কিন্তু ম্যাপ করা পসিবল হয় না। তো প্রজেক্টের প্রথম ফেজ হচ্ছে ট্রেনিং দেওয়া, ট্রেনিং এর পরে হচ্ছে রিকোয়ারমেন্ট গ্যাদারিং, রিকোয়ারমেন্ট গ্যাদারিং এর পরে হচ্ছে মানে আমরা 5টা ফেজে যাই। আমরা ওটাকে এসএপি ভাষা বলি এএসএপি, অ্যাক্সেলারেটেড এসএপি। এটা 5টা ফেজ হয়। প্রথম হচ্ছে প্রজেক্ট প্রিপারেশন, বিজনেস ব্লুপ্রিন্ট, রিয়েলাইজেশন, ফাইনাল প্রিপারেশন, গো লাইভ। আবার বলছি, প্রজেক্ট প্রিপারেশন, বিজনেস ব্লুপ্রিন্ট, রিয়েলাইজেশন, ফাইনাল প্রিপারেশন, গো লাইভ। 5টা ফেজে আমাদের কনসার্নে যেতে হয়। ফার্স্ট কি? প্রিপারেশন। প্রিপারেশন যেটা আমি শুরু করে আমরা বললাম যে প্রজেক্টের সম্বন্ধে, প্রজেক্টে কি হবে, কোন মডেল হবে, কি বিজনেস কি চায়, কি ধরনের রিপোর্ট চায়, দ্যাট ইজ এ প্রজেক্ট প্রিপারেশন। বিজনেস ব্লুপ্রিন্ট কি? ওয়ান্স উই আর রেডি উইথ ট্রেনিং অ্যান্ড কি আইডিয়ালজি অ্যান্ড অল, উই ক্রিয়েট বিজনেস ব্লুপ্রিন্ট। ব্লুপ্রিন্ট মানে হচ্ছে অ্যাজ ইজ অ্যান্ড টু বির কম্বিনেশন। অ্যাজ ইজ মানে হচ্ছে কি ছিল, টু বি মানে হচ্ছে কি করতে হবে, আর তার মাঝখানে পোর্শনটাকে আমরা বলি গ্যাপ অ্যানালাইসিস। তো অ্যাজ ইজ মানে হচ্ছে বিজনেস সাথে বোঝো বিজনেস কি, টু বি মানে আমাকে কি করতে হবে, আর অ্যাজ ইজ থেকে টু বিতে যেতে হলে আমাদের কি করতে হবে, দ্যাট ইজ আমাদের কনসালটেন্ট কাজ, দ্যাট ইজ কল গ্যাপ অ্যানালাইসিস। আছে এটা করতে হবে, দ্যাট ইজ কল গ্যাপ অ্যানালাইসিস। তো গ্যাপ অ্যানালাইসিস হয়ে গেলে দেন আমরা কি করি, বিজনেস ব্লুপ্রিন্টটাকে কমপ্লিট করি। ব্লুপ্রিন্টটা যখন রেডি হয়ে গেল সেটাকে আমরা কোম্পানির কাছে সাইন আপ করি, বসদের কাছে, যে স্যার এটা আমরা বানাচ্ছি, আর ইউ ফাইন উইথ ইট। যখন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর বা ম্যানেজমেন্ট ডিসাইড করে ইয়েস এটাই আমার দরকার, তার ব্লুপ্রিন্ট সাইন অফ দেয়। যখনই ব্লুপ্রিন্ট সাইন অফ দেয় তখন আমরা চলে যাই রিয়েলাইজেশন ফেজে, মানে উই স্টার্ট কনফিগারিং। তো প্রথমে আমরা কি করি, প্রথমে আমি এসএপিতে কি করি, ইনস্টলেশন করি, ইমপ্লিমেন্টেশন না, ইনস্টলেশন। হোয়াট ইজ ইনস্টলেশন? বেসিস টিম যারা বলেছিলাম তারা কি করে, সফটওয়্যারটাকে ইনস্টল করে। মানে আপনি সে সাপোজ ফটোশপ জানেন, বা আপনি অ্যাডোবি ইউজ করবেন, বা আপনি মাইক্রোসফট ইউজ করবেন, প্রথমে কি করেন, আপনি কম্পিউটারে এনে সফটওয়্যারটাকে ইনস্টল করেন, নেক্সট করে। ঠিক তেমনি এসএপির ক্ষেত্রে সফটওয়্যারটাকে আগে ইনস্টল করতে হয়। যেটা হচ্ছে ইনস্টল করতে ইট টেকস আ লট অফ টাইম। যেখানে 1 মাস 1.5 মাসের কাজ হয় শুধু সফটওয়্যারটাকে ইনস্টল করতে, অনেক ধরনের কোডিং হ্যানা ত্যানা করে এসএপি সফটওয়্যারটাকে আমরা গুছিয়ে ইনস্টল করি। ঠিক আছে, ইনস্টল করার পরে এটা হচ্ছে বেসিসের কাজ। বেসিস টিমের ফার্স্ট, মানে প্রথম প্রজেক্টে প্রথম যারা কাজ করে তারা হচ্ছে ফাংশনাল কাজ করা, হচ্ছে ফাংশনাল রিকোয়ারমেন্ট করা। বেসিসের কাজ হচ্ছে সিস্টেমটাকে ইনস্টল করা। ওয়ান্স দ্যাট ইজ ডান, দেন আমরা কি করি, সিস্টেমের মধ্যে সেগুলোকে কনফিগার করতে আরম্ভ করি, মানে মাস্টার ডেটাগুলোকে তৈরি করতে আরম্ভ করি, যে কটা কাস্টমার হবে, কটা জিএল হবে, কটা মানে চার্ট অফ অ্যাকাউন্ট কি হবে, অল দিস থিংস আর কল মাস্টার ডেটা, যেটা আমাদের তৈরি করতে হবে। ওয়ান্স দ্যাট ইজ ডান, তারপর আমরা কি করি, সেগুলোকে আমরা ইউএটি করি, ইউজাররা যে আদৌ ঠিক হয়েছে কিনা সেটাকে ইনিশিয়েট করার জন্য 3টে ভাগে ভাগ করে সার্ভারটাকে। 3 ভাগে মানে হচ্ছে প্রথমে বানায় ডেভেলপমেন্ট সার্ভার, তারপরে বানায় কোয়ালিটি সার্ভার, তারপরে বানায় প্রোডাকশন সার্ভার। কেন? এসএপি এই জন্য বানায় যে ভাই আমি একটা সফটওয়্যারের মধ্যে যদি, একটা সার্ভারের মধ্যে যদি সব কাজ করি, সেখানেই বানায় যে একজন বানাচ্ছে, তারপর সেটা একজন কাজ করছে। এসএপি কি করেছে, 3টে ভাগ করেছে সার্ভারটাকে। যেমন আমরা কম্পিউটার কিনি, আমরা দেখবেন 3টে পার্টিশন করি, সিডিই জেনারেলি। ওয়াই? সিটা হচ্ছে আমরা সিস্টেম ফাইলগুলো রাখি, ডি তে জেনারেলি একটা রাখি, ইতে একটা রাখি। ঠিক তেমনি এসএপি কি করেছে, ডেভেলপমেন্ট সার্ভার বানিয়েছে। ডেভেলপমেন্ট সার্ভার আমরা কি করি, জিনিসটাকে তৈরি করি আগে, যে যা বানানো এখানে বানানো। ঠিক আছে, তার সাথে আর একটা কি ছোট বানিয়ে দিই, স্যান্ডবক্স। স্যান্ডবক্স হচ্ছে ট্রেনিং সার্ভার, যেখানে আপনি ভাই যে কাজ জানেন না, তুমি একটা কাজ করো, ডেভেলপমেন্ট সার্ভারে করার আগে তুমি একবার স্যান্ডবক্স থেকে হাতে মানে নেট প্র্যাকটিস করে নাও। So once you're like sure about your development thing, then this sandbox, then come do your thing in development, because যাতে আমরা ডেটাটা কনসিস্টেন্সি মেনটেন করি। দেন ডেভেলপমেন্টে যখন হয়ে যায় সেটাকে আমরা ট্রান্সফার করি ভায়া টিআর মুভমেন্ট, ট্রান্সপোর্ট রিকোয়েস্ট টু কিউএস সার্ভার। অলওয়েজ মনে রাখবেন এসএপিতে 3টে সার্ভারের সাথে 3টে সার্ভারের মধ্যে ডেটা, মানে আপনি একটা সার্ভার থেকে আরেকটা সার্ভার ডেটা পাবেন না যতক্ষণ না ট্রান্সপোর্ট রিকোয়েস্ট দিয়ে ওটা মুভমেন্ট করা হবে। সো যখনই আমি ডেভেলপমেন্টে কিছু একটা বানালাম,
আমাকে নেক্সট সার্ভারে পাঠাতে হলে বেসিস টিমের থ্রু থেকে পাঠাতে হবে টিআর মুভমেন্ট করে। সো যখন তার মানে কি আমার ডেটাটা সিকিউর থাকলো, আমি ফট করে কেউ কিছু বানালো পাঠাতে পারলো না। সো বেসিস টিম যখন পাঠালো ম্যানেজারের পারমিশন নিয়ে, যেমন ফাংশন টিম বলেছে পাঠাতে হবে, তখন আমি কোয়ালিটি সার্ভারে কি করলাম, ইউজার আমরা নিজেরা টেস্ট করলাম, কনসালটেন্টরা দিয়ে ইউজারকে দিই বা বিজনেসকে দিয়ে টেস্ট করলাম যে বস ইউ আস্ক মি টু ক্রিয়েট দিস, ক্যান ইউ চেক দিস ইজ রাইট অর নট, and if they say yes this is fine, তাহলে আমরা বললাম ও নাও ইউজার ইস টেস্ট এটাতে টেস্ট করেছে ফাইন, তখন আমরা কি করব ফাইনালি সেটা কিভাবে মুভ করব পিআরডি তে, এগেইন টিআর ট্রান্সফার করব। সো যখন আমি পিআরডি তে কখনো কিছু মুভ করছি তার মানে দ্যাট ইজ লাইভ, মানে লাইভ ডেটাতে কাজ হচ্ছে বা লোকেরা অ্যাক্সেস করতে পারছে। সো পিআরডি তে উই ক্যান নট মেক এনি চেঞ্জেস। তাই জন্য এসএপি কি করে, ফার্স্টে তুমি এতে করো ডেভেলপমেন্টে, দেন কোয়ালিটিতে যাও, দেন প্রোডাকশন। সো একটা প্রজেক্টের ক্ষেত্রে সেম হয়, আমরা প্রথমে যখন প্রজেক্টের ইমপ্লিমেন্টেশন সিনারিওতে থাকি তখন আমরা ডেভেলপমেন্টে সব বানাই, প্রজেক্ট রেডি তখন গো লাইভ মানে হচ্ছে তোমার প্রোডাকশনের ডেটা অন। তো প্রোডাকশন ডেটা অন মানে তখন তুমি ট্রানজেকশন এন্ট্রি করতে পারবে। আর মিনওয়াইল তাতে যদি ওর মধ্যে যদি কিছু ইস্যু হয় তাহলে কি করতে হবে, এগেইন আমাদের কি করতে হয়, আমাদের সেটাকে ডেভেলপমেন্টে ঠিক করতে হয়, আবার টিআর করে কোয়ালিটিতে পাঠা হয়, কোয়ালিটিতে চেক হলে দেন আমরা পিআরডি পাঠাতে পারি, মানে এত লেভেলেও সিকিউরিটি থাকে। সো দিস ইজ বেসিক্যালি এই প্রসেসটা সারা জীবন চলতে থাকে। মানে একবার যখন আপনার প্রথমে হলো আপনার প্রজেক্ট রেডি, ইমপ্লিমেন্টেশন, অ্যান্ড দেন একবার ইমপ্লিমেন্টেশন হয়ে গেলে দেন সাপোর্ট, সারা লাইফ তো আপনার সাপোর্ট। যখন ইস্যু হবে সেই ইস্যুগুলোকে আমরা কনসালটেন্টদের ইউজাররা পাঠাই, যেটাকে আমরা এসএপির ভাষা বলি টিকিটসগুলো আমরা পাঠাই, আমরা সেটাকে সলিউশন করে। ওকে, সো দিস ইজ কল ইমপ্লিমেন্টেশন। ইমপ্লিমেন্টেশন ছাড়া এসএপি তার কি থাকে, এসএপি থাকে রোল আউট। রোল আউট মানে কি, যে একটা কোম্পানিতে আপনার এক সিমিলার বিজনেস আছে, আপনি 3টে প্ল্যান্টে করতে চান, 2টো প্ল্যান্টে অলরেডি হয়ে গেছে, 3rd প্ল্যান্টে করা হয়নি, তো সেক্ষেত্রে 3rd প্ল্যান্টে কি হবে, এই প্ল্যান্টের জাস্ট কপি পেস্ট কিছু চেঞ্জেস, সেটাকে আমরা এসএপি ভাষায় বলছি রোল আউট। ওকে, রোল আউট ছাড়া এসএপিতে আর কি হয়, এসএপি অডিট। অডিট মানে কি হচ্ছে, প্রি ইমপ্লিমেন্টেশন অডিট, পোস্ট ইমপ্লিমেন্টেশন। প্রি ইমপ্লিমেন্টেশন অডিট মানে ইমপ্লিমেন্টেশনের আগে কোম্পানি সফটওয়্যারটা ইমপ্লিমেন্ট করার জন্য রেডি আছে কিনা, দ্যাট ইজ কল্ড প্রি ইমপ্লিমেন্টেশন অডিট। পোস্ট ইমপ্লিমেন্টেশন অডিট ইজ হোয়াট, যখন আমার সফটওয়্যারটা রেডি গো লাইভ হয়ে গেল, আমরা 1 বছর কাজ করে নিলাম, আমরা একটা অডিট করে দেখি যে আমরা আদৌ যে জিনিসটা করেছি সেটা ব্লুপ্রিন্টের সাথে ম্যাচ হচ্ছে কিনা, কি মিস আছে কি না হচ্ছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেক বছর কোম্পানি অনেক সময় করে বা 2 বছর মধ্যে অন্তত করা উচিত, তাহলে আমরা বুঝতে পারবো যে আমার কোথাও সিকিউরিটি ল্যাপস হচ্ছে কিনা, কোনো জিনিস ভুল প্রসেস যাচ্ছে কিনা, ভুল এন্ট্রি হয়ে গেছে কিনা, আদারওয়াইজ ইট ক্যান বি আ ম্যাসাকার। ওকে, সো তাহলে আমার কি হলো, ইমপ্লিমেন্টেশন হলো, রোল আউট হলো, অডিট হলো। ওকে, সো আমার তরফ থেকে আপাতত এইটুকুনি, সো মেনি থিংস আর দেয়ার, আমি আপাতত হিসাবে র্যাপ করে ক্লিয়ার করি। ইটস নট নেসেসারি দ্যাট ইউ হ্যাভ টু বি এসপি সার্টিফাইড। আমিও পার্সোনালি ফিল করি, আমি 12 বছর এখন এসপি কোনো সার্টিফিকেশন করিনি। সার্টিফিকেশন ইজ বেসিক্যালি আ ওয়েস্ট অফ মানি, টু বি ভেরি অনেস্ট। কি সার্টিফিকেশন ব্যাপারটা কি, মেন হচ্ছে আপনাকে কাজটা জানতে হবে। এসপির ক্ষেত্রে নলেজ ইজ রিকোয়ার্ড স্যার। হ্যাঁ, এবার ট্রেনিং এর ক্ষেত্রে কি, আমি আপনাকে যদি ডিফারেন্স করি, একটা হচ্ছে আপনি নর্মাল ট্রেনিং নিতে পারেন, যেটা যেতে আপনাকে অনেক কম খরচে হয়ে যায়। আপনি যদি সার্টিফিকেশন যেতে যান, সেটাকে অফকোর্স বাংলাদেশের অপশন আছে, সেগুলো আপনি জানেন এসিপি থেকে করায়, বা এখন যেটা এসিপি সুবিধা করেছে অনলাইন করে দিয়েছে, আপনি ক্লাউড সার্টিফিকেশন দিতে পারেন। তাতে আপনার এই মোমেন্টে খরচা হচ্ছে আপনার আই গেস অ্যারাউন্ড 1,10,000 এরকম টাইপের কিছু, যদি ক্লাউড সার্টিফিকেশন করেন। বা এবার যদি আপনি এসিপির সাথে ট্রেনিং নিয়ে সার্টিফিকেশন করতে যান, ইট উইল কস্ট ইউ অ্যারাউন্ড আপনাদের বাংলাদেশি টাকা 5 লাখ টাকা। ওই করে দিতে পারবো, যদি আপনার কখনো মনে হয় করতে সার্টিফিকেশন, আমি সেই ব্যবস্থা করতে পারবো। কিন্তু প্লিজ ডোন্ট গো ফর লাইক মানে এখন সার্টিফিকেশন, বিকজ সার্টিফিকেশন যদি এখন করতে চান আপনার শেখা হবে না। আমি অলওয়েজ ফিল করি একটা লোককে যদি এসিপি শিখতে হয় তাকে 6 মাস টাইম দেওয়া উচিত, তার নিচে আপনি এসিপি শিখতে পারেন না। যারা বলে না 2 মাস 3 মাস এসিপি ট্রেনিং করে, কোনোদিনও পসিবল না। সো ইউ নিড টু স্পেন্ড এনাফ টাইম উইথ এসিপি। কিভাবে ট্রেনিং করবেন আমি যদি বলি, প্রথম হচ্ছে যে অনলাইন ট্রেনিং এর অপশন আমাদের তরফ থেকে আমরা কিছু চালু করছি, আমি কিছুদিনের মধ্যে মামুন স্যারকে শেয়ার করবো। ইফ ইউ ইন্টারেস্টেড আপনি কানেক্ট হতে পারেন, ঠিক আছে। আমরা জেনারেলি যেটা করি 6 মাসের ট্রেনিং করি, সপ্তাহে 2 দিন করে, 2-4 ঘন্টা, তার বেশি না। বিকজ এই 2 ঘন্টা ট্রেনিংটাই যখন আপনি প্র্যাকটিস করতে যান সিস্টেমে, ইটস এ হিউজ। সার্ভার কি লাগে অল উই ক্যান অ্যারেঞ্জ ফর ইউ, সেগুলো আমরা আপনাকে ব্যবস্থা করে দেবো। আপনি যদি ডেডিকেট দেন, তারপরে সিওতে মুভ করুন। মানে কেউ যদি, আমি আপনাকে দায়িত্ব নেই বলতে পারি, কেউ যদি এসে আপনাকে বলে সে এফআইসিও বোধ জানে, সে বেসিক্যালি পাকা, বেসিক্যালি কিছু না, জানতে পারেন না। বিকজ আমি আপনাকে বলতে পারি, অনেকে আমাকে সিভি পাঠায়, যখন সিভিতে ক্রস কোশ্চেন করি তারা সিভি চেঞ্জ করে দেয়, এরকম অনেক ইনসিডেন্ট হয় স্যার। সো বাট আপনি যদি কোম্পানি ইমপ্লিমেন্ট করে এফআইসি একসাথে পেয়ে যাবেন। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ ফর ইউর নাইস প্রেজেন্টেশন। যে টার্গেট সেটা হচ্ছে যে আমি যদিও আপনাকে রিকোয়েস্ট করব, আবার পরবর্তীতে আপনার সঙ্গে আমার সামান্য কিছু আলোচনা হয়েছে যে এফআইটাও ট্রেনিং করাতে চাই। আমি আসলে আপনার কাছে অনেক কৃতজ্ঞ যে আপনি
আমি বলার পর আপনি আপনার অনেক আহ, গুরুত্বপূর্ণ শিডিউল থেকে আমাদেরকে সময় দিয়েছেন। আমি জানি যে আপনি সবসময় অত্যন্ত ব্যস্ত থাকেন। আজকেও আপনি অন্য একটা মিটিং এ ছিলেন। এই মিটিং এর থেকে শেষ করেই আপনি আমাদের এটা অ্যাটেন্ড করেছেন। অনেক ব্যস্ততার মধ্যে থেকে এই যে সময়টা দিয়েছেন, আমরা রিয়েলি আমাদের ইনস্টিটিউটের সকল মেম্বারদের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। মোস্ট ওয়েলকাম। এবং আমরা এখানে যারা যারা উপস্থিত আছেন আমাদের মেম্বাররা সবাই বিভিন্ন গ্রুপ অফ কোম্পানিতে এবং বিভিন্ন সেক্টরে আছেন। আমাদের এখানে যে প্রেসিডেন্ট, সিজিএ বাংলাদেশের যে প্রেসিডেন্ট, উনি ফ্লোরাতে আছেন। আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের সম্মানিত কাউন্সিল মেম্বার মনোহর ভাই, উনি অগ্রণী ব্যাংকের সিএফও, উনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট এবং চার্টার সিইটি, এবং আমাদের আমাদের এফসিজিএ এবং আমাদের ইনস্টিটিউটের ফিডা মেম্বার। এরকম ভাবে আমাদের অনেক খসরু ভাই আছেন, লেস ভালো জবে আছে, কিন্তু আমাদের তো আসলে আরো আরো নিজেদেরকে ডেভেলপ করতে হবে। এই জন্য আমাদের এসএপিটা আমরা মনে করলাম যে এসএপিটা ট্রেনিংটা দরকার। হয়ে আমি এসিপির জন্য যতটা লাইফে করতে পেরেছি, আজকের দিনে আমি যদি এসিপিতে না আসতাম অন্য সেগমেন্টে করা সম্ভব ছিল না। আজকের দিনে লোকে এমবিএ 10 লাখ 12 লাখ টাকা খরচা করে, টু বি ভেরি অনেস্ট। আর তার যা লাভ, তার থেকে এসিপির দিনে আজকে স্যালারি কিন্তু আকাশচুম্বী। এটা একটু বলি আমাদের মেম্বারদের উদ্দেশ্যে এবং আপনার কাছে আমাদের রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে আমরা এফআইটা শুরু করতে চাই। আপনি যদি আমাদেরকে সহযোগিতা করেন তাহলে আমরা এফআইটা শুরু করতে চাই, এবং আমাদের ট্রেনিং গুলো কিভাবে করা যায় আপনি যদি একটু ডিজাইন করেন। এবং সার্টিফিকেশন, আমাদের অনেকেই সার্টিফিকেশনের কথাটা বললো। হ্যাঁ, বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে প্রথমে একটা সার্টিফিকেট দরকার হয়, বা একটা সার্টিফিকেট কোর্স করতে পারি কিনা এফআই এর জন্য। ইভেন কি আমার কাউন্সিলে যারা আছেন আমি তাদেরকেও তাদের কাছে উপস্থাপন করব। আমি যদি তারা এলাও করেন তাহলে আমরা আমাদের কারিকুলামের মধ্যে আমাদের সিলেবাসের একটা পার্ট হিসাবে এসএপি টাকে রাখতে পারি কিনা। এখানে চেয়ারম্যান মহোদয় আছেন, আমাদের সিলেবাস কমিটির অনেক মেম্বারও আছেন, আমাদের মনোহর ভাই কমিটির চেয়ারম্যান। মনোহর ভাই যদি একটু বলেন। স্যার হেভি ডিমান্ড হবে স্যার। জি ধন্যবাদ মামুন ভাই, রাইটলি বলেছেন। আসলে এখন তো ইনফরমেশন টেকনোলজির যুগ, আমাদের অ্যাকাউন্টিং আসলে একসময় অ্যাবসলিউট হয়ে যাবে, আমরা অ্যাকাউন্টেন্ট আসলে থাকবো না, এটা বাস্তবিকতা। আগামী 10 বছরে যে রিভলিউশন আসবে সেটাকে আমরা সাস্টেইন করতে গেলে, আমাদের অস্তিত্ব যদি আমি ধরে রাখতে চাই, অবশ্যই আমাকে ইনফরমেশন টেকনোলজির দিকে যেতে হবে। তো রাইটলি বলেছেন, আমাদের সিলেবাসে আমাদের এটা ইনক্লুড করা যায় এবং এটা করাটা যুক্তিযুক্ত। সবাই পার্সোনালি এসএমএস করেছেন, থ্যাংক ইউ দিয়েছেন আমাকে। আমি থ্যাংক ইউ আপনাদের সবাই, এত টাইম দিয়ে আমাকে শুনেছেন, এত শান্ত হয়ে শুনেছেন, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। আমরা যদি কখনো মনে করি যে 1000 কোম্পানি কোডটাকে কপি করে কাজ করব বা নিজেদের মতো গুছিয়ে নেব, আমরা সেটা করতে পারি। তো এসএপি তে এরকম অনেক ক্যাশ ফ্লো টেমপ্লেটস রয়েছে, লাইক চায়না, ব্রাজিল বা ওয়ার্ল্ডের অনেক কান্ট্রির টেমপ্লেটস রয়েছে। তো সেই টেমপ্লেটস গুলোর ভেতরে আমি আপনাকে দেখাতে পারি যে কি ধরনের টেমপ্লেটস আপনার পছন্দ বা আপনি চাইছেন কি ধরনের রিপোর্টিং। তো সেই এক্সিস্টিং টেমপ্লেটস ইউজ করে আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ইজিলি বার করতে পারি। আর আপনি যদি মনে করেন যে না আমার টেমপ্লেটস পছন্দ হচ্ছে না, আমি আমার নিজের পছন্দ মতো টেমপ্লেটস বানাবো, তাহলে নিজের পছন্দ মতো টেমপ্লেটস আপনি বানাতে পারবেন। তাই শিখবে, তাদের শিখতে হবে S4 সিম্পল ফাইন্যান্স। সিম্পল ফাইন্যান্সে শিখবো। আমি একটা জিনিস বলতে পারি, ডিউরিং আমার অডিট আর্টিকেলশিপ থাকা অবস্থায় আপনি একটু আগে স্নেহাশিসদার কথা বলছিলেন, আমি আর উনি আমরা একসাথে কাজ করেছি কেপিএমজি রহমান হকে। একটা বেস্ট ক্রিটিক্যাল টাস্ক থাকতো আমি যখন তৈরি করতাম, এবং আপনার বলতে পারেন ইটস লাইক এ নাইটমেয়ার। এখন যদি আপনি এটা যদি আপনি কনফার্ম করলেন যে ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা এসএপি সুন্দরভাবে তৈরি আছে, এটা হচ্ছে যখন সিম্পল ফাইন্যান্সে এসএপি এনেছে না, সিম্পল ফাইন্যান্সে এই জিনিসগুলো আরো মানে স্মুথ করে দিয়েছে S/4HANA মধ্যে। আগে যে কমপ্লিকেসি গুলো ইসিসির মধ্যে যেগুলো ছিল, যে ল্যাকিং গুলো, সিম্পল ফাইন্যান্সের মধ্যে সেই জিনিসগুলো আপনি পাবেন। মানে ইন্টারঅ্যাক্টিভ বলুন, অ্যাকুরেসি বলুন, ইন আ ডিফারেন্ট লেভেল।
মানে কোমলদাও তো বিজনেস আপনাদের ইউজ করছে, বসুন্ধরা, তো ওনাদের 7টা কোম্পানি করে এসএপি S/4HANA ইমপ্লিমেন্ট আছে, ওয়ান অফ দ্য বিগেস্ট প্রজেক্ট বাংলাদেশে। ইউ ক্যান আস্ক হিম অলসো এনি টাইম, মানে উইদাউট এনি ডাউট দে আর ডুইং গুড। বাট থ্যাংক ইউ দাদা এই কোশ্চেনটা রেজ করার জন্য। সেটা ছিল যে S/4HANAর সাথে আর এসএপি ইসিসি এর ডিফারেন্সটা কি, মানে রিয়েল ডিফারেন্সটা কি হানার সাথে? দাদা আপনি কি অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতেন আগে? অ্যান্ড্রয়েডে যেমন বিভিন্ন রকম ভার্সন এসছে, মানে ভার্সন, জাস্ট ভার্সনটাই, মানে তাহলে আগে যারা এফআই জানতো তাদের জন্য তো হান্নাটা শেখাটা তো কঠিন হবে না আর কি। একদম না, জাস্ট কিছু চেঞ্জেস, মানে যে এটা হচ্ছে ইটস মোর, মানে টেবিল গুলোকে আরো কিছু ওরা কম্প্রেস করেছে, লুক অ্যান্ড ফিলটাকে চেঞ্জ করেছে। তো যে আগে মানে যে ফর এক্সাম্পল অমিতাভ বা ইসমাইল যে দুজন নাম আপনারা শুনছেন, এরা সবাই এফআই থেকেই শুরু করেছে। এফআই যে জানেন তার কাছে সিম্পল ফাইন্যান্স যেতে আরো ইজি হবে, কোনো ব্যাপার না। ব্যাংক থেকে একটা কোশ্চেন করতে চাই, করা যাবে কি? শিওর, নিশ্চয়ই। আমি আচ্ছা দাদা, আপনার এই সফটওয়্যার ইমপ্লিমেন্টেশনের একটা কথা ছিল যে এএমসি, আমি আসলে এই এএমসিটার ব্যাপারে একটু জানতে চাচ্ছিলাম, যেহেতু আসলে কনসার্নটা থাকে যে আমি সফটওয়্যার ডেভেলপমেন্টের পরে যা আমাদের আসলে ম্যানেজমেন্টকে বোঝাইতে হয় যে কেন তাহলে এএমসি লাগবে, আমি তো সফটওয়্যার একবার কিনেই নিয়েছি, তাহলে সেখানে কি আপডেট বা কোনো কিছুর জন্যই এএমসিটা নেওয়া হচ্ছে বা মেইনটেনেন্সের জন্য? কন্টিনিউয়াস আপডেট এন্ড সাপোর্ট, মানে ফর এক্সাম্পল আপনি যদি ম্যাক ইউজ করছেন, অফিস 365 ইউজ করছেন, কন্টিনিউয়াসলি আপনাকে মানে কেনার পর কিন্তু প্রত্যেক বছর সাবস্ক্রিপশন চার্জেস দিতে থাকতে হয়, রাইট? এসএপির ক্ষেত্রে তাই ইটস বেসিক্যালি ফর এসএপি সাপোর্ট অ্যান্ড মেইনটেনেন্স, নট মেইনটেনেন্স, বেসিক্যালি এসএপি সাপোর্ট, এনি কাইন্ড অফ সাপোর্ট, আর কন্টিনিউয়াস আপগ্রেডেশন, নতুন নতুন জিনিসের আপগ্রেডেশনের জন্য আপনাকে এসএপি কে পে করতে হয়। এএমসি আপনার টোটাল ভ্যালুর 20% দিতে হয় প্রত্যেক বছর। ওকে, থ্যাংক ইউ দাদা। আজকের মতো শেষ করব। ওকে, শেখ মনোয়ার ভাই আছেন, আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট খসরু ভাই, আবু নাহিম মোহাম্মদ খসরু। আমি মনোয়ার ভাইকে অনুরোধ জানাচ্ছি, শেখ মনোয়ার ভাই, মনোয়ার ভাই কথা শুনতে পাচ্ছি না। আমাদের আরেক মনোয়ার ভাই মোহাম্মদ মনোয়ার ভাই, সিজিএ, এফসিএ, এফসিএমএ, সিপিএ, ওই যে আমাদের শেখ সিএফও, অগ্রণী ব্যাংক। মনোয়ার ভাই ক্লোজিং করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ মামুন ভাই, আর আমরা ধন্যবাদ জানাচ্ছি সুমন সাহেবকে। আমরা যারা অ্যাকাউন্টেন্ট আছি, আমাদের আসলে টেকনোলজির উপরে যেতে হবে, এই জন্য আমরা অনেকেই আগ্রহ করে জিনিসটা দেখেছি এবং আমরা ইন্টারেস্টেড, এবং বেসিক্যালি আমরা হয়তো মানসিকভাবে সিদ্ধান্ত নিলাম যে এগুলি আমরা সিলেবাসটা অন্তর্ভুক্ত হবে এবং আমরা লং টার্মে একটা আমাদের মেম্বারদেরকে ভ্যালু এডিশন করার জন্য, আমাদের সাস্টেইনের জন্য আমরা যেন আমাদেরকে ধরে রাখতে পারি আমাদের মার্কেটে, এই জন্য আমরা এগুলি শিখবো। এবং সুমন সাহেবকে আবার ধন্যবাদ জানাচ্ছি, উনি সুন্দরভাবে অল্প টাইমে, এটা একটা বিশাল ব্যাপার, তো সেটাকে সংক্ষিপ্তভাবে উনি যেভাবে আমাদের উপস্থাপন করেছেন, এবং এটা বেসিক্যালি আমরা সবাই উপকৃত হয়েছে, যারা জানতাম না তারা বেসিক জিনিসগুলি জেনেছি। এবং আসলে আরেকজন যে বললেন, উনিও তো ইন্ডিয়া থেকেই, যে আমরা যতটুকু ঢুকবো আর আস্তে আস্তে মজা পাবো ব্যাপারটা। তো আসলে এটা আমরা বেসিক্যালি আমরা হ্যাঁ আমাদের জন্য আমরা নিব। তো এখানে মনোহর ভাই, আমাদের যে শেখ মনোহর সাহেব, হয়তো ওনার সাউন্ডের সমস্যা আছে, তো আমরা এখানে আসলে ক্লোজ করতেছি, যদি 10টার উপরে বেজে গেছে, আমরা 8টার সময় এখানে বসেছি। আমরা মানে পুনরায় সুমন সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি সংক্ষিপ্তভাবে আমাদেরকে জানানোর জন্য। আমরা বেসিক্যালি অনেকেই উপকৃত হয়েছি এবং হব ইনশাল্লাহ। তার আমাদের আশা করি যে মামুন ভাইয়ের নেতৃত্বে আমাদের সুমন সাহেবের সাথে যে একটা সম্পর্ক, একটা ব্রিজ তৈরি হয়েছে, সেই ব্রিজটা আরো পাকাপোক্ত হবে আমাদের ইনস্টিটিউটের সাথে। এবং পাশাপাশি আমাদের এই ইনস্টিটিউটটা নতুন বাংলাদেশে, আমাদের আপনি জানেন আমাদের সিএ আছে, আইসিএমএ আছে, তো পাশাপাশি এটাও একটা আমরা জেনারেল অ্যাকাউন্টেন্ট হিসেবে ইনস্টিটিউটটা প্রতিষ্ঠা পেয়েছে আমাদের মরহুম বা প্রয়াত আমাদের যে প্রেসিডেন্ট সাহেব ডক্টর সালেহ আহমেদ ভুইয়া, উনি এটাকে প্রতিষ্ঠা করেছেন। আমরা সূচনা লগ্ন থেকে আমরা এখানে আসি। বর্তমানে কাউন্সিলে যারা আছে, যে শেখ মনোয়ার সাহেব, মামুনুর রশিদ, বর্তমান প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সবাই মিলে আমরা চাচ্ছি যে ইনস্টিটিউটটা যেন ভালোভাবে রান করে, এবং আমরা যেন যারা মেম্বার যারা আছি তাদের আমরা কন্টিনিউ যেন নিজেদের ভ্যালু এডিশন করতে পারি। এবং ভ্যালু এডিশন ক্ষেত্রে আমরা যে টপিকসটা আজকে নিয়ে আসা হলো, যেই দিকে আমরা ধাবিত হচ্ছি, এটা যুগের সাথে তাল মিলিয়ে আমরা চলতে হবে। এবং একটা উপযুক্ত সময়ে মামুন ভাই
জিনিসটাকে একটা লিঙ্ক করে দিয়েছে। তো আমরা বিশ্বাস যে ফিউচারে আপনার সুমন সাহেবের সাথে আপনার যে প্রতিষ্ঠান আছে তার সাথে আমরা ভালো একটা জিনিস করতে পারবো এবং আমরা মেম্বারে উপকৃত হবে। বেসিক্যালি শুরু হবে হয়তো আমার একটা সার্টিফিকেশন থেকে নিজস্ব ভাবি। তো আমরা নিশ্চয়ই। আজকে আমরা এখানে ক্লোজ করি। ইনশাল্লাহ আবার দেখা হবে। আমরা সবাই সবার জন্য দোয়া করব, যেহেতু কোভিড এর সিচুয়েশন চলতেছে, এবং সবাই সবার জন্য দোয়া করব আল্লাহ যেন আমাদের সবাই ভালো রাখে এবং আমরা যেন নিজেদের ভ্যালু এডিশন করে মাথা উঁচু করে দাঁড়িয়ে চলতে পারি। আমরা যেন কারো মুখাপেক্ষি হয়ে না থাকতে হয়, আমরা সবাই যেন ভালোভাবে সাস্টেইন করতে পারি। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ। সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য অমিতাভ দাকে ধন্যবাদ। আমাদের আবুল কাশেম, আমাদের অফিসে যারা কাজ করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের সম্মানিত পার্টিসিপেন্ট মেম্বার স্টুডেন্ট যারা অ্যাটেন্ড করেছে তাদের প্রতি অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমরা পরবর্তীতে আবার মিলিত হব, আবারও দেখা হবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।